Hello friends, I am MD Harun Al Rashid and it's my YouTube channel Harun Biojon. Today in this video I will discuss about breathing and exchange of gases from chapter number 14 from NCERT Biology. The NCERT Biology বইয়ের ক্লাস 11 এর চ্যাপ্টার নম্বর 14 ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথমে আমরা আসছি দুটো টার্ম, সেটা হচ্ছে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ। হোয়াট ইজ ব্রিদিং অ্যান্ড হোয়াট ইজ এক্সচেঞ্জ? ব্রিদিং মিনস আমরা নর্মাল যে ফুসফুস এবং নস্ট্রিলের মাধ্যমে ট্র্যাকের মাধ্যমে যে গ্যাসের এক্সচেঞ্জ করি, অর্থাৎ O2 টু CO2, O2 আমরা অ্যাবজর্ব করছি, শোষণ নিচ্ছি বাইরে থেকে ব্যাপন প্রক্রিয়ায় এবং CO2 কে ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ব্রিদিং। আর রেসপিরেশন হচ্ছে সে ব্রিদিং এর মাধ্যমে যে অক্সিজেনটা আমরা নিলাম, সেই অক্সিজেনটা যখন কলাকোষের প্রোটোপ্লাজমের মধ্যে যাচ্ছে এবং সেখানে গ্লাইকোলাইসিস ও ক্রেবস সাইকেলের মাধ্যমে এনার্জি তৈরি করছে, সেই এবং তার বাই প্রোডাক্ট হিসেবে CO2 তৈরি হওয়ার পর সেই CO2টা যখন আবার লাংসে ফিরে আসছে তখন সেটাকে আমরা বলছি রেসপিরেশন। তাহলে ডেফিনেশন কি বলা যাবে? যে ফিজিক্যাল অ্যাক্ট টেকিং এয়ার ইন অ্যান্ড আউট অফ দ্য লাংস। তাহলে একটা ফিজিক্যাল প্রসেস যেখানে আমরা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ইন অ্যান্ড আউট করে থাকি। আর রেসপিরেশন হচ্ছে একটা বায়োকেমিক্যাল প্রসেস যেখানে গ্লুকোজ থেকে এনার্জি ফর্মেশন করা হয়। তো ব্রিদিং হচ্ছে একটা ফিজিক্যাল প্রসেস, বাট রেসপিরেশন হচ্ছে একটা বায়োকেমিক্যাল প্রসেস। ব্রিদিং তোমার লাংসের মধ্যে সম্পন্ন হয় আর রেসপিরেশন হচ্ছে প্রোটোপ্লাজমের মধ্যে, অর্থাৎ সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে। Breathing depends on respiration to expel CO2, but breathing হচ্ছে অক্সিজেন সাপ্লাই। রেসপিরেশনটা মেনলি অক্সিজেন সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। পারপাস কি? ব্রিদিং হচ্ছে বডি থেকে বডিকে কার্বন ডাইঅক্সাইড দেওয়া, অক্সিজেন দেওয়া এবং কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের করে দেওয়া, এবং সেই অক্সিজেনটা যে কাজে ব্যবহার করা হয় সেই প্রসেসটার নাম হচ্ছে রেসপিরেশন, যার ফলে এটিপি আমাদের ফর্মেশন হয়। মেকানিজম এর মধ্যে কি? ডায়াফ্রাম ইউজ হয় অ্যান্ড ইন্টারকস্টাল পেশির মাধ্যমে আমাদের ব্রিদিং হয়, কিন্তু মেনলি এখানে এনজাইমেটিক রিয়াকশন হচ্ছে তোমার রেসপিরেশন। শ্বসনটা এক ধরনের এনজাইমেটিক রিয়াকশন যেখানে সেভারাল ডিফারেন্ট টাইপ অফ এনজাইমস আর ইনভলভ টু ব্রেক ডাউন দ্য গ্লুকোজ ইনটু দ্য প্রোডাক্ট। Energy production. In case of breathing, there is no energy production, but in case of respiration, there are a lot of energy produced. Byproduct. ব্রিদিং এর বাইপ্রোডাক্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড ভেপার, বাট রেসপিরেশনের বাইপ্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড এটিপি। রেগুলেশন ব্রেন স্টেমের মাধ্যমে, অর্থাৎ আমাদের পন্স অ্যান্ড মেডুলা অবলাঙ্গাটার দ্বারা তোমার ব্রিদিং প্রসেসটা কন্ট্রোল হয়, বাট রেসপিরেশন ইজ কন্ট্রোল বাই এ সেলুলার এনার্জি নিডস অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবিলিটি। তোমার শরীরে শক্তির যে দরকার তার উপর নির্ভর করে আমাদের রেসপিরেশন প্রসেসটা চলতে থাকে, এবং রেসপিরেশন দিনরাত সবসময় চলতে থাকে, ব্রিদিংও চলতে থাকে দিনরাত সবসময়। স্টেজ দুটো স্টেজ পাওয়া যায়, একটা ইনহেলেশন বা যেটাকে আমরা বলছি প্রশ্বাস, একটা এক্সহেলেশন বা এক্সপিরেশন যেটা আমরা বলছি নিঃশ্বাস। আর এখানে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল অ্যান্ড অক্সিডেটিভ ফসফোরাইলেশন or electron transport system. Oxygen use transfer oxygen to the blood and consume oxygen to release energy from food. খাবার থেকে এনার্জিকে বের করার জন্য বা অক্সিডেশন জারণ বিক্রিয়ার জন্য আমাদের রেসপিরেশনের ক্ষেত্রে বা শ্বসনের ক্ষেত্রে কি দরকার পড়ে? এই অক্সিজেনের দরকার পড়ে। ভিজিবিলিটি, আমরা ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জকে আমরা বুকে হাত দিলে বুঝতে পারবো যেখানে বুকটা তোমরা আপস অ্যান্ড ডাউনস করছে, কিন্তু রেসপিরেশন হচ্ছে ইনভিজিবল প্রসেস। তাহলে শর্টে বলতে গেলে বলা যাবে যে ব্রিদিং হচ্ছে একটা ফিজিক্যাল প্রসেস যেখানে অক্সিজেনকে আমরা শোষণ করি আর কার্বন ডাইঅক্সাইডকে বাইরে বের করে দিই, কিন্তু রেসপিরেশন হচ্ছে একটা বায়োকেমিক্যাল প্রসেস যেখানে তোমার কোষের প্রোটোপ্লাজমের মধ্যে এনার্জিগুলো ব্রেকডাউন হয়, সাবস্ট্রেট ব্রেকডাউন হচ্ছে এবং তৈরি করছে এনার্জি বাই ডিফারেন্ট এনজাইমস। নেক্সট পেজ আমরা বলবো রেসপিরেটরি অর্গান।
তো ডিফারেন্ট অ্যানিমালস ডিফারেন্ট এনভায়রনমেন্টে বসবাস করছে, যার ফলে বিভিন্ন প্রাণীর বিভিন্ন ধরনের রেসপিরেটরি অর্গান দেখতে পাওয়া যাচ্ছে। যেমন দেখা যাচ্ছে লোয়ার ইনভার্টিব্রেটস লাইক স্পঞ্জ, সিলেন্ট্রেটস, flatworms, etc. exchange oxygen and CO2 by simple diffusion over their entire body surface. তাহলে বডি সারফেসের মাধ্যমে, অর্থাৎ তাদের বডি সারফেসের ঠিক নিচেই বিভিন্ন ব্লাড ভেসেলগুলো থাকে এবং বাইরের সঙ্গে বাইরের এনভায়রনমেন্টের সঙ্গে অনেক ডিফিউশন প্রসেসের মাধ্যমে তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়ে থাকে। কার মধ্যে? স্পঞ্জ, সিলেন্ট্রেট, ফ্ল্যাটওয়ার্মস। Earthworm use their moist cuticles and insects have a network of tubules, tracheal tubes. তাহলে বলছে কেন আর্থওয়ার্ম যারা রয়েছে তাদের যে আর্দ্র কিউটিকল রয়েছে, কিউটিকল মানে স্কিনের কথা বলা হচ্ছে, সেই স্কিনের মাধ্যমে স্কিন অ্যানলিডা এবং অ্যাম্ফিবিয়ান এরা স্কিনের মাধ্যমে তোমার ডিফিউশন প্রসেসে কি করে? রেসপিরেশন করে, মানে ব্রিদিং এক্সচেঞ্জ করে। অ্যান্ড যত ইনসেক্ট রয়েছে, ইনসেক্টদের ক্ষেত্রে হচ্ছে ট্রাকিয়া is a respiratory organ. But special vascularized structure called gills are used by most of the aquatic arthropods and mollusca, whereas vascularized lungs bags called lungs are by the terrestrial forms of exchange of gases. তাহলে গিলস কারা ইউজ করছে? গিলস হচ্ছে যেটা আমরা ফুলকা বলছি। যত সমস্ত অ্যাকোয়াটিক অ্যানিমাল রয়েছে তারা সবাই কিন্তু গিলস বা ফুলকা ব্যবহার করে। কিন্তু যখনই আমরা টেরেস্ট্রিয়াল অর্গানিজম চলে আসলাম, বিশেষ করে তোমার যারা টেরেস্ট্রিয়াল অর্গানিজম বলতে বোঝাচ্ছে এখানে যেমন বার্ডস, মানে এভিস, ম্যামালস, রেপটাইলস, ওদের ক্ষেত্রে কি হচ্ছে? তোমার লাংস ইউজ হচ্ছে। তাহলে বডি সারফেস পাওয়া গেলে স্পঞ্জ এবং সিলেন্ট্রেটের ক্ষেত্রে, গিলস বা ফুলকা পাওয়া গেলে তোমার ফিশেস অ্যাকোয়াটিক অ্যানিমালের ক্ষেত্রে, বুক গিলস পাওয়া যাচ্ছে তোমার লিমুলাস কিং ক্র্যাবের ক্ষেত্রে, স্কিন পাওয়া যাচ্ছে অ্যানলিডা অ্যাম্ফিবিয়ানদের ক্ষেত্রে, ট্রাকিয়া পাওয়া যাচ্ছে ইনসেক্টদের ক্ষেত্রে, লাংস হচ্ছে তোমার মোস্ট অফ দ্য টেট্রাপড মানে 4 legged অ্যানিমালস, এবং লাংস হলো এবং বুক লাংস হয়ে গেল তোমার অ্যারাকনিডস আর স্পাইরাল স্করপিয়নের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। তো ডিফারেন্ট অর্গানিজম হ্যাভ ডিফারেন্ট রেসপিরেটরি অর্গান ডিউ টু ডিফারেন্ট হ্যাবিটেট। এবার আমরা চলে আসবো হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। মানুষের যে শ্বসন তন্ত্র রয়েছে, রেসপিরেটরি সিস্টেম রয়েছে, সেটা কি কি নিয়ে তৈরি থাকে। প্রথমে দেখবো আমরা উই হ্যাভ এ পেয়ার অফ এক্সটার্নাল নস্ট্রিল ওপেনিং বাট অ্যাবভ দ্য আপার লিপস। তাহলে আমাদের আপার লিপসে কি রয়েছে? দুটো নস্ট্রিল রয়েছে। এই নস্ট্রিল এক্সটার্নাল নস্ট্রিল পার্ট রয়েছে অ্যান্ড ইন্টারনাল নস্ট্রিল পার্ট রয়েছে, এবং এই নস্ট্রিল পার্টের এই ভিতরের অংশটাকে আমরা বলছি নেসাল ক্যাভিটি বলা হয়। এই নেসাল ক্যাভিটি দুটো রিজিয়ন রয়েছে, একটা হচ্ছে উপরের দিকে যে পার্টটা সেটা হচ্ছে ভেস্টিবুলার রিজিয়ন, আর একটা হচ্ছে রেসপিরেটরি রিজিয়ন। তাহলে ভেস্টিবুলার রিজিয়ন এর দুটো পার্ট, দ্যাট ইজ ভেস্টিবুলার অ্যান্ড রেসপিরেটরি। vestibular and respiratory part. এই ভেস্টিবুলার পার্টে কি থাকছে? আমাদের সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে, সিবেসিয়াস গ্ল্যান্ড, এবং ওর সঙ্গে থাকছে আমার হেয়ার। যখন আমরা শ্বাস নিই তখন সে এক্সটার্নাল এয়ারের কাজই হচ্ছে সে হেয়ারের মাধ্যমে ধুলো বালি এগুলোকে পরিশুদ্ধ করা, আর সিবেসিয়াস গ্ল্যান্ডের মাধ্যমে ময়েশ্চারকে মেনটেন করা। তারপর যে রেসপিরেটরি অঞ্চল রয়েছে, ভিতরে যে রেসপিরেটরি অঞ্চলগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের কোষ থাকছে। এটা হচ্ছে গ্ল্যান্ডুলার। রেসপিরেটরি যে রিজিয়ন, নেসাল ক্যাভিটির মধ্যে যে রেসপিরেটরি রিজিয়ন থাকছে সেটা হচ্ছে গ্ল্যান্ডুলার হয়, অর্থাৎ গ্রন্থিময় হয়। এবং এখানে কি থাকে? এখানে মিউকাস গ্ল্যান্ড থাকছে, সেরাস গ্ল্যান্ড থাকছে। এখানে মিউকাস অ্যান্ড সেরাস গ্ল্যান্ড থাকে। এই মিউকাস গ্ল্যান্ড কি করে? মিউকাস গ্ল্যান্ডটা তোমার মেইনলি মিউকাস ক্ষরণ করে। এটা তোমার হিউমিডিটি মেনটেন করে, হিউমিডিফাইড করা হয়, হিউমিডিটি বা আর্দ্রতাকে মেনটেন করে। আর কি করে?
এয়ার কন্ডিশনের মতো কাজ করে। এয়ার কন্ডিশন অর্থাৎ শীত তাপকে নিয়ন্ত্রণ করে, মানে এয়ারের যে টেম্পারেচারটা শরীরের জন্য পারফেক্ট সেটাকে মেনটেন করার কাজ হচ্ছে এই রেসপিরেটরি পার্ট অফ দ্য নেসাল ক্যাভিটি। তাহলে আমরা দেখলাম যে এক্সটার্নাল যে পার্ট নেসাল ক্যাভিটির সে দুটো, একটা হচ্ছে তোমার ভেস্টিবুলার পার্ট যেখানে সিবেসিয়াস গ্ল্যান্ড থাকছে এবং হেয়ার থাকছে। হেয়ার কি করছে? ধুলো বালিকে প্রোটেকশন করছে, আর সিবেসিয়াস গ্ল্যান্ড ময়েশ্চার মেনটেন করছে। আবার রেসপিরেটরি যে পার্টটা রয়েছে সেখানে মিউকাস গ্ল্যান্ড রয়েছে এবং সেরাস গ্ল্যান্ড রয়েছে। এদের কাজ হচ্ছে মেনলি জলীয় অংশ বা জলীয় তরল ক্ষরণ করা, যার ফলে কি হচ্ছে হিউমিডিটি মেনটেন হচ্ছে এবং তোমার এয়ারের টেম্পারেচার মেনটেন করা হয়। এবং আরেকটা রিজিয়ন রয়েছে সেটার নাম হচ্ছে, তাহলে 1 নম্বর হয়ে গেল আমার ভেস্টিবুলার রিজিয়ন, 2 নম্বর হয়ে গেল রেসপিরেটরি রিজিয়ন, আর 3 নম্বর আরেকটা রিজিয়ন রয়েছে, সেই রিজিয়নটার নাম হচ্ছে অলফ্যাক্টরি রিজিয়ন। এই অলফ্যাক্টরি রিজিয়নের মাধ্যমে আমরা যে ঘ্রাণ অনুভব করি যেটা আমাদের ব্রেনের অলফ্যাক্টরি লোবের সঙ্গে যুক্ত রয়েছে। এটা বিভিন্ন ধরনের দুর্গন্ধ বা গন্ধকে আমাদের বুঝতে সাহায্য করে। দ্য নেসাল প্যাসেজ হয়ে গেল। তো নেসাল চেম্বার্স ওপেনস ইনটু দ্য ফ্যারিংস। নেসাল চেম্বারটা কোথায় ওপেন হচ্ছে? এবার ফ্যারিংসের মধ্যে ওপেন হচ্ছে। এ পোর্শন হুইচ দ্য কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার। তাহলে এই যে পোর্শনটা আমাদের ফ্যারিংস, নেসাল চেম্বার শেষ হয়ে গেলে এই পোর্শন থেকে, এবার এই যে কমন পোর্শনটা রয়েছে সেই কমন পোর্শনটাকে আমরা বলছি ফ্যারিংস। কমন প্যাসেজ যেখানে ফুড অ্যান্ড এয়ার একই সঙ্গে যেতে পারে সেটা হচ্ছে আমাদের ফ্যারিংস। আর এই যে পোর্শনটা যেখানে তোমার এই ফ্যারিংসে তোমার নেসাল ক্যাভিটিটা ওপেন হচ্ছে এটাকে বলা হচ্ছে নেসোফ্যারিংস, যেটা তোমার হচ্ছে মেনলি হচ্ছে ইন্টারনাল নস্ট্রিলের পার্ট, অর্থাৎ অন্তঃনাসারন্ধ্র পার্ট। তাহলে বহির্নাসারন্ধ্র হলো একটা, অন্তঃনাসারন্ধ্র হলো, তারপর নেসোফ্যারিংস হলো, তারপর ফ্যারিংস হলো। ফ্যারিংস যেখানে হচ্ছে ফুড অ্যান্ড এয়ার, এখান থেকে ফুড আসছে, এই পোর্শনটাতে এয়ার রয়েছে, দুটো একই সঙ্গে কমন প্যাসেজ এটা। এরপরে শুরু হয়ে যাচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট। শ্বাসনালী শুরু হয়ে যাচ্ছে, এদিক এসোফেগাস বা খাদ্যনালী বেরিয়ে গেল, এই পাশে আমাদের শুরু হলো রেসপিরেটরি ট্র্যাক্ট। তো মানুষের রেসপিরেটরি ট্র্যাক্টকে বলা হচ্ছে ভয়েস বক্স বলা হচ্ছে। এটা আবার বিভিন্ন অংশ নিয়ে তৈরি হচ্ছে। প্রথমে হচ্ছে গ্লটিস। তাহলে এই যে আমাদের ফ্যারিংস পোর্শনটা যে অংশে এসে উন্মুক্ত হচ্ছে, ফ্যারিংস পোর্শনটার যে পার্শ্বে যে জায়গাটায় উন্নত মানে ওপেন হচ্ছে কোথায়? ল্যারিংসের মধ্যে, সেটা হচ্ছে আমাদের গ্লটিস। এই জায়গাটাকে আমরা বলছি গ্লটিস। ফ্যারিংসের জাস্ট ঠিক নিচেই থাকবে গ্লটিস পোর্শনটা থাকে। গ্লটিস এবং ল্যারিঙ্গেল কার্টিলেজ অফ ল্যারিংস। তারপর গ্লটিসের পরে ল্যারিংসের তরুণাস্থিগুলো থাকছে। এবার দ্য ল্যারিংস কি নিয়ে তৈরি? প্রথম হচ্ছে এপিগ্লটিস হচ্ছে একটা ইলাস্টিক কার্টিলেজ যেটা তোমার মেনলি হচ্ছে গ্লটিসকে ঢেকে রাখে, গ্লটিসকে ঢেকে দেয়। এই যে আমাদের গ্লটিস, এই গ্লটিসটাকে ঢেকে দেওয়ার কাজ। এপিগ্লটিস একটা অপারকিউলাম টাইপের, যেটা তোমার যখন খাবার আসে তখন শ্বাসনালীটাকে ঢেকে দেয়, যখন তোমার শ্বাস আসে তখন খাদ্যনালীটাকে ঢেকে দেয়। তারপর হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। এই যে এপিগ্লটিস হয়ে গেল, এপিগ্লটিস হচ্ছে একটা অপারকিউলাম টাইপের অংশ যেটা তোমার এয়ার পাইপ বা এসোফেগাসটাকে ব্লক করে রাখে, বা যখন শ্বাস নিই আমরা তখন শ্বাসটাকে ব্লক করে রাখে। এবার ওর পরে রয়েছে আমাদের থাইরয়েড কার্টিলেজ। এই যে দুটো দেখছি, সবচেয়ে বড় দুটো বোন, সে দুটো বোনকে আমরা বলছি থাইরয়েড কার্টিলেজ। এটা ল্যারিংসের সবচেয়ে বড় পার্ট। তো ল্যারিংস মেনলি আমরা যদি বলি, ল্যারিংস কি হলো? প্রথমে ফ্যারিংস, তারপর গ্লটিস, তারপর ল্যারিংসের পার্টের মধ্যে প্রথমে আসছে এপিগ্লটিসের পরে আসছে তোমার কার্টিলেজের মধ্যে প্রথমে থাইরয়েড কার্টিলেজ। এটা সবচেয়ে লার্জেস্ট কার্টিলেজ অফ দ্য থাইরয়েড।
লার্জেস্ট কার্টিলেজ অফ দ্য ল্যারিংস। ল্যারিংস এখানে ভি আকৃতির খাঁজটাকে থাইরয়েড নচও বলা হয়ে থাকে। এই যে ভি আকৃতির যে নচ থাকে এটাকে থাইরয়েড নচ বলা হয়, থাইরয়েড নচ বলা হয়ে থাকে। তরুণাস্থি ল্যারিংসের সামনের দিকে দুপাশ ডেকে রাখে এবং এখানে অ্যাডামস অ্যাপেলও বলা হয়ে থাকে। এই যে এই গঠনটাকে আমরা অ্যাডামস অ্যাপেলও বলতে পারি। তারপর রয়েছে তাহলে থাইরয়েড কার্টিলেজের মধ্যে কি থাকলে এর সোয়েলিং ফোলা অংশটাকে আমরা অ্যাডামস অ্যাপেল বলছি। এখানে থাইরয়েড নচ থাকছে। এরপর হচ্ছে কি কর্নিকুলেটেড বা ক্রিকয়েড কার্টিলেজ। থাইরয়েড কার্টিলেজের পরবর্তী যে অংশটা থাকে সেটা হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। এই ক্রিকয়েড কার্টিলেজ হায়ালিন কার্টিলেজ ধরি। এরপরে থাকছে অ্যারিটিনয়েড কার্টিলেজ। তাহলে 1 নম্বরে থাকলো তোমার কি থাইরয়েড কার্টিলেজ, 2 নম্বর হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ, তারপর হচ্ছে অ্যারিটিনয়েড কার্টিলেজ, 3 নম্বর অ্যারিটিনয়েড কার্টিলেজ। তারপর থাকছে তোমার কিউনিফর্ম কার্টিলেজ, কিউনিফর্ম দেখেন কর্নিকুলেটেড কার্টিলেজ এবং তার উপরে থাকছে হায়োড বোন। হায়োড বোন কোনটা হচ্ছে এই যে আমাদের এখানে হায়োড বোন। এটা এমব্রায়োলজিক্যালি পার্ট হচ্ছে কার? এমব্রায়োলজিক্যালি পার্ট হচ্ছে এটা ব্রেনের পার্ট, ব্রেন বা ক্রেনিয়াল পার্ট হিসেবে ধরা হয়ে থাকে। এবার থাকছে ভোকাল কর্ড। ভোকাল কর্ড কি হচ্ছে? ল্যারিংসের মধ্যে দুজোড়া মিউকাস পর্দা দিয়ে গঠিত ভোকাল কর্ড থাকে। এই ভোকাল কর্ড কি করে? তোমার উপরের জোড়াকে ফলস ভোকাল কর্ড আর নিচের জোড়াকে ট্রু ভোকাল কর্ড বলে। এই যে ভোকাল বক্স, এই টোটাল যে অংশটা, এই অংশটা তোমার ভোকাল বক্স তৈরি করে। ভোকাল বক্স মানে যেখানে আমাদের ফুসফুস যখন চুপসে যায় তখন সে যে বায়ুটা বেরোয় বা ইন্সপিরেশনের সময় যে বায়ুটা বেরোয় সেই বায়ুটার চাপের জন্য ওর মিউকাস পর্দাটা মানে ভাইব্রেশন করে, যার ফলে আমাদের ভয়েস ফরমেশন হয়। তো এই ভোকাল বক্স কিনে তৈরি হলো। তাহলে ভোকাল বক্স দু রকমের হয়, একটা ট্রু ভোকাল কর্ড, একটা ফলস ভোকাল কর্ড। এবার ট্রু ভোকাল কর্ডের মধ্যে আমাদের সাউন্ড তৈরি হয়। তাহলে আমরা কি পেলাম? প্রথমে নেসোফ্যারিংস পেলাম। নেসোফ্যারিংস দুটো, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল। তারপরে পেলাম ফ্যারিংস, তারপর গ্লটিস, তারপর এপিগ্লটিসের পরে আমরা থাইরয়েড কার্টিলেজ, অ্যারিটিনয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ এবং কর্নিকুলেটেড কার্টিলেজ, এবং এগুলো সব নিয়ে তৈরি হচ্ছে আমাদের ভোকাল বক্স। ওকে, এবং থাইরয়েড কার্টিলেজের মধ্যে বৃহৎকৃতি থাইরয়েড নচ থাকছে, আর থাকছে কি এটাকে অ্যাডামসন অ্যাপেলও বলা হয়ে থাকে। এটা সবচেয়ে লার্জেস্ট কার্টিলেজ বলা হয়ে থাকে। আর এখানে যে গ্লটিসটা থাকলো সেই গ্লটিসের কাজ হচ্ছে glottis can cover a thin elastic cartilage flap called epiglottis to prevent the entry. তাহলে এই গ্লটিসটা হচ্ছে যেখানে তোমার ফ্যারিংস শেষ হয় ল্যারিংস শুরু হলো, আর এপিগ্লটিস হচ্ছে একটা মেমব্রেন যেটা তোমার কি যখন খাদ্য যখন খাবার আমাদের খায় এসবের কাছ দিয়ে যখন যায় তখন যাতে এটা কভার থাকে, এই জায়গাটা কভার করে রাখবে যাতে এয়ার পাইপের মধ্যে খাবার না চলে যায়। এরপরে আমরা চলে আসছি আমাদের ব্রঙ্কাস বা ট্রাকিয়া। ট্রাকিয়া মানে কি? ট্রাকিয়া হচ্ছে আমাদের এই যে পোর্শনটা, এই যে ট্রাকিয়া, উইন্ড পাইপ বা ট্রাকিয়া বলা হয়, উইন্ড পাইপ। তাহলে আমাদের ল্যারিংসের পরে চলে আসলো ট্রাকিয়া। ট্রাকিয়া কি তৈরি? ট্রাকিয়াটা মেনলি 9 to 11 সেন্টিমিটার লং হচ্ছে। এখানে তোমার 16 থেকে 20টি 16 to 20 ইউ শেপড ট্রাকিয়াল রিং দ্বারা তৈরি থাকে, ট্রাকিয়াল রিং দ্বারা তৈরি থাকে। এই রিং থাকার জন্য ট্রাকিয়াগুলো চুপসে যায় না, এবং এই ট্রাকিয়ার ভিতরের যে চেম্বার রয়েছে সেই ভিতরের চেম্বারের মধ্যে মিউকাস ক্ষরণকারী গবলেট কোষযুক্ত মিউকাস সিক্রেটেড গবলেট কোষযুক্ত সিউডো স্ট্র্যাটিফাইড হেয়ারি এপিথেলিয়াম থাকে। এখানে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম থাকবে, এপিথেলিয়াম যেখানে এটা হচ্ছে এপিথেলিয়ামটা হেয়ারি, এখানে হালকা সরু সিলিয়ার মতো রোম থাকবে, এবং এর কি হবে? গবলেট কোষ থাকবে, গবলেট সেল হয়। এই গবলেট সেলগুলোকে মিউকাস ক্ষরণ করার ফলে ধুলো বালি ইত্যাদি আমাদের লাংসের ভিতরে ঢুকবে না। এরপরে চলে আসছে আমাদের ব্রঙ্কাই।
দেখতে পাচ্ছ ট্রাকিয়া যেটা 16 থেকে 20টি ইউশেপ ট্রাকিয়াল রিং দ্বারা তৈরি থাকলো এবং 9 থেকে 11 সেন্টিমিটার লম্বা হলো। ট্রাকিয়া হওয়ার পরে এবার লেফট এবং রাইট, এটা লেফট প্রিন্সিপাল ব্রঙ্কিয়াল আর এটা হচ্ছে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কিয়াল, রাইট। তো এই দুটো ভাগে লেফটটা লেফট লাংসের মধ্যে ঢুকবে, রাইটটা রাইট লাংসের মধ্যে ঢুকবে। তো এবার যে ব্রঙ্কাস ট্রাকিয়া থেকে দুভাগে ভাগ হয়ে গেল কি ব্রঙ্কায় বা প্রাইমারি ব্রঙ্কায়। এই প্রাইমারি ব্রঙ্কার মধ্যে যেটা রাইট সাইডের ব্রঙ্কায় থাকবে সেটা হচ্ছে তোমার 5 সেন্টিমিটার লং হবে, আর এটা লেফটটা হবে 2.5 সেন্টিমিটার লং। এবং এদের মধ্যে যে কার্টিলেজগুলো থাকবে, তরুণাস্থিগুলো থাকবে, সেগুলো লেফট সাইডে থাকবে তোমার 9 to 12 কার্টিলেজ দিয়ে তৈরি থাকবে, আর যেটা রাইট সাইডে সেটা হচ্ছে 6 to 8 কার্টিলেজ। তাহলে কি হলো, আমাদের ট্রাকিয়া দুটো পার্টে ভাগ হয়ে গেল, একটা লেফট একটা রাইট। তো লেফট পোর্শনটা লেফট লাংসে যাবে, রাইট পোর্শনটা রাইট লাংসের মধ্যে যাবে। এবার লেফট যে প্রাইমারি ব্রঙ্কাসটা রয়েছে সেটা 2.5 সেন্টিমিটার লং এবং সেটা 9 to 12 কার্টিলেজ দ্বারা তৈরি থাকছে। যেখানে রাইট যে কার্টিলেজ ব্রঙ্কায় থাকছে বা ক্লোম শাখার কোষ থাকছে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার লং অ্যান্ড 6 to 8 কার্টিলেজ দ্বারা তৈরি থাকছে। এবার সেই প্রাইমারি কার্টিলেজ আবার তোমার সেকেন্ডারি কার্টিলেজে ডিভাইড হয়ে যাচ্ছে। এবার সেকেন্ডারি কার্টিলেজ যখন ডিভাইড হলো সেমন সেকেন্ডারি ব্রঙ্কায় পর আবার টার্সিয়ারি ব্রঙ্কায় ডিভাইড হয়ে গেল। তিনটে পার্টে ব্রঙ্কায় বা ক্লোম শাখার কোষগুলো ভাগ হবে। একটা হচ্ছে তোমার প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস এবং টার্সিয়ারি ব্রঙ্কাস, তিনটেতে ভাগ হয়ে গেল। এবার এই টার্সিয়ারি ব্রঙ্কাসের সংখ্যা কত? টার্সিয়ারি ব্রঙ্কাসের সংখ্যা হচ্ছে লেফট লাংসে থাকছে তোমার 8 টার্সিয়ারি ব্রঙ্কাস এবং রাইট লাংস যেটা হচ্ছে সেখানে তোমার 10 টার্সিয়ারি ব্রঙ্কাস থাকবে। মানে এতগুলো ব্রাঞ্চ তৈরি হবে। এরপরে তোমার আমার টার্মিনাল ব্রঙ্কিওল। এরপরে এই টার্মিনাল ব্রঙ্কাস যেখানে ব্রঙ্কাসটা শেষ হলো, অর্থাৎ প্রথমে হচ্ছে ট্রাকিয়ার পরে প্রাইমারি ব্রঙ্কাস লেফট অ্যান্ড রাইট, তারপর সেকেন্ডারি ব্রঙ্কাস লেফট রাইট এবং দুটো করলো সেকেন্ডারি ব্রঙ্কাস, তারপর টার্সিয়ারি ব্রঙ্কাসটা রাইট লাংসের ক্ষেত্রে 10খানা থাকবে এবং লেফট লাংসের ক্ষেত্রে 8খানা থাকবে। এবার সেই টার্সিয়ারি ব্রঙ্কাসটা আবার ডিভাইড হওয়ার ফলে এখানে টার্মিনাল ব্রঙ্কাস ফরমেশন করবে। এরপর টার্মিনাল ব্রঙ্কায় বা ক্লোম শাখার শেষ। এরপর তৈরি হবে কি ব্রঙ্কিওলগুলো তৈরি হতে শুরু করলো। এই ব্রঙ্কিওলগুলোকে আবার ভাগ করছে কি দেখো, একটা হচ্ছে লোবিউলার ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল এবং রেসপিরেটরি ব্রঙ্কিওল। এই তিনটে ভাগে ভাগ করা হচ্ছে লবিউলার, টার্মিনাল আর রেসপিরেটরি ব্রঙ্কিওল। এরপর হচ্ছে আমাদের অ্যালভিওলার ডাক্ট মানে কি, যেখান থেকে ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলারে যে নালীটা এসছে সেটা হচ্ছে অ্যালভিওলার ডাক্টের পরে রয়েছে তোমার অ্যাট্রিয়াম, অ্যালভিওলার স্যাক, শেষ পর্যন্ত চলে আসছে আমাদের অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসের মধ্যে কিন্তু আমাদের কি হবে, মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা ঘটবে। তাহলে কি হলো, প্রথমে আমাদের নেসোফ্যারিংস হলো। নেসোফ্যারিংসটা প্রথমে বললাম কি নেসাল ক্যাভিটি, এটা এক্সটার্নাল এবং ইন্টারনাল দুটো পার্ট। এক্সটার্নাল পার্টটা তোমার ডিভাইড হয়ে গেল, একটা হচ্ছে এক্সটার্নাল পার্টটা ডিভাইড হয়ে গেল কিসে, ভেস্টিবুলার অঞ্চল, রেসপিরেটরি অঞ্চল অ্যান্ড অলফ্যাক্টরি লোবস। তারপর সেটা ভাগ হয়ে গেল কোথায়, ফ্যারিংসের পর হচ্ছে এই গ্লটিসের পরে ল্যারিংসে গেছে এপিগ্লটিস, তারপর হচ্ছে তোমার কার্টিলেজ, থাইরয়েড কার্টিলেজ, ইকয়েড কার্টিলেজ, ক্যারোটিনয়েড কার্টিলেজ, তারপরে চলে আসছে আমাদের ট্রাকিয়াতে ভাগ হওয়ার পরে ল্যারিংস থেকে ট্রাকিয়ার পরে চলে আসছে আমাদের ব্রঙ্কাসটা প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি তিনটে ব্রঙ্কাস পাওয়া গেল। তারপরে চলে আসলো ব্রঙ্কিওলটা আবার লবিউলার ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল এবং রেসপিরেটরি ব্রঙ্কিওল
তিনটে ভাগে ভাগ হলো। এবং ব্রঙ্কিওলটা তারপরে শেষে অ্যালভিওলার ডাক্টের মাধ্যমে অ্যালভিওলারের সঙ্গে যুক্ত হয়ে গেল, যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা ঘটবে। এরপর আমরা চলে আসা একটা জিনিস, যে ফুসফুসের যে স্ট্রাকচার, ফুসফুসের কি থাকছে, ফুসফুসের we have two lungs left and right which covered by double layer pleura। তো ফুসফুসের আবরণকে আমরা কি বললাম, প্লুরা বলছি। এবং প্লুরা দুটো হয়, একটা হচ্ছে এক্সটার্নাল আউটার প্যারাইটাল লেয়ার, প্যারাইটাল প্লুরা, এবং একটা ভিসেরাল প্লুরা, যেখানে ব্লাড ভেসেলগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবং দুটোর মধ্যবর্তী যে জায়গাটা, সেটাকে আমরা বলছি প্লুরাল ক্যাভিটি। এবং প্লুরাল ক্যাভিটির মধ্যে প্লুরাল ফ্লুইড ভর্তি থাকবে। The part starting with the external nostril up to the terminal bronchiole constitute the conducting part, where the alveoli are the duct from the respiratory exchange or part of respiratory system। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম লাংসের এই যে নেসাল থেকে চেম্বার থেকে শুরু করে ব্রঙ্কিওল পর্যন্ত হচ্ছে কি আমাদের রেসপিরেটরি প্যাসেজ, যেখানে শ্বাসটা যাচ্ছে। আর শ্বাসের আদান প্রদানটা কোথায় হচ্ছে, এই অ্যালভিওলায়ের মধ্যে ব্রিদিং এক্সচেঞ্জ হচ্ছে, অর্থাৎ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ হচ্ছে। The conducting part transport the atmospheric air to the alveoli, clear it from foreign particles, humidified, and also brings the air। তাহলে কি করে ক্লিয়ার পার্ট, মানে এয়ারের মধ্যে যেগুলো ধুলোবালি থাকে সেগুলো পরিষ্কার করার জন্য লোম থাকছে, মিউকাস গ্ল্যান্ড থাকছে, সেরাস গ্ল্যান্ড থাকছে, যেখানে জলীয় অংশ করছে, মানে হিউমিডিফাইড করছে সেই এয়ারটাকে, তারপর সেই এয়ারটার জলীয় অংশ অ্যাড করছে। ওকে, তারপর সেটা চলে আসছে অ্যালভিওলে। এবং অ্যালভিওলে আসার পরে সেখানে বডিকে অক্সিজেন দিচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, কারণ অ্যালভিওলার চারিদিকে কী থাকছে, এরকমভাবে ব্লাড ভেসেলগুলো ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে, যার ফলে তোমার হচ্ছে এই ব্লাড এবং অ্যালভিওলার মধ্যে গ্যাসেস এক্সচেঞ্জ যা সিম্পল ডিফিউশন প্রক্রিয়ায় সম্পন্ন হচ্ছে। The lungs are situated in the thoracic chamber, which is anatomically airtight chamber। thoracic chamber মানে আমাদের যে চেস্ট, যেখানে থোরাক্স রয়েছে, কারণ আমাদের 12 পেয়ার অফ কি রয়েছে, 12 পেয়ার কি রয়েছে, থোরাক্স ভার্টিব্রা রয়েছে। এই থোরাসিক ভার্টিব্রার মধ্যে আমাদের রয়েছে লাংস। দ্য থোরাসিক চেম্বার ইজ ফর্ম ডরসালি বাই দ্য ভার্টিব্রাল কলাম। তাহলে পিঠের দিকে আমাদের কি থাকছে, ভার্টিব্রাল কলাম অর্থাৎ শিরদাঁড়া থাকছে, এবং সামনের দিকে কি থাকছে, স্টারনাম, অর্থাৎ স্টারনাম এবং ডরসাল ভার্টিব্রা, এই দুটো থোরাসিক ভার্টিব্রা, এই দুটোর মধ্যখানে লাংস থাকছে। এবং সাইডে পেরিফেরাল পোর্শনে কি থাকছে, এখানে রিবস থাকছে, অর্থাৎ বুকের পাঁজরগুলো থাকছে। তাহলে বুকের পাঁজর, ডায়াফ্রাম এবং পিছনের দিকে তোমার ভার্টিব্রা, এর মধ্যখানে এয়ার টাইট যে চেম্বারটা, সেটা হচ্ছে লাংসের ক্যাভিটি বা লাংস চেম্বার। এবার আমাদের লাংসটার স্ট্রাকচার যদি দেখি, তাহলে আমাদের লেফট আমাদের তাহলে আমাদের এই যে রাইট লাংস রয়েছে এবং লেফট লাংস রয়েছে। এবার লেফট লাংসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এবার এই রাইট লাংসটা আমাদের অনেকটা বড় সাইজ, একটু বিগ সাইজ। রাইট যে ডান যে ফুসফুসটা রয়েছে, এটা একটু বিগ সাইজ হবে, এবং এখানে 3টে চেম্বার থাকবে, সুপিরিয়র লোব, মিডিল লোব আর ইনফিরিয়র লোব। কিন্তু লেফট লাংসটা একটা সুপিরিয়র লোব থাকবে, একটা ইনফিরিয়র লোব থাকবে, দুটো বান্ডল, একটা মিডল ফিশার বা অবলিক ফিশার থাকবে। কিন্তু হরাইজন্টাল ফিশার আর অবলিক ফিশার দুটোর মাধ্যমে রাইট লাংসটা 3টে চেম্বারে ভাগ থাকবে, এটার সাইজটা অনেকটা বড় হবে। কিন্তু লেফট লাংসটা হচ্ছে সাইজ ছোট হবে, এবং এর মধ্যে একটা কার্ডিয়াক নচ পর্যন্ত থাকবে, যেখানে আমাদের হার্ট প্রেজেন্ট থাকে, কার্ডিয়াক নচ, যেখানে হার্টটা এই জায়গাটাতে হার্টটা প্রেজেন্ট থাকবে। এরপর হচ্ছে রেসপিরেশন ইনভলভস ফলোইং স্টেপস। তো রেসপিরেশনে আমাদের কি কি ইনভলভ হচ্ছে, কোন কোন স্টেপ রয়েছে। প্রথম হচ্ছে ব্রিদিং অর পালমোনারি ভেন্টিলেশন। ভেন্টিলেশন মানে হচ্ছে কি, যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঘটছে,
অর্থাৎ যেখানে অক্সিজেন ঢুকছে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। পালমোনারি মানে হচ্ছে লাংস, পালমোনারি শব্দটি রিলেটেড হচ্ছে লাংসের সঙ্গে। হুইচ অ্যাটমসফিয়ারিক এয়ার ইজ ড্রন ইন অ্যান্ড CO2 রিচ অ্যালভিওলাই ইজ রিচ আউট, অর্থাৎ এখানে অ্যালভিওলাই যখন কার্বন ডাইঅক্সাইড বেশি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে এবং অক্সিজেন ওখানে ভিতরে ঢুকছে। ডিফিউশন অফ গ্যাসেস অক্সিজেন অ্যান্ড CO2 অ্যাক্রস অ্যালভিওলাই মেমব্রেন, অ্যালভিওলাই যে এই যে মেমব্রেনটা রয়েছে সেই মেমব্রেন দিয়ে কি হচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে অক্সিজেন আসছে, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হচ্ছে, মানে এক্সচেঞ্জ হচ্ছে। তারপর কি হলো, এখানে যখন ব্লাডের মধ্যে অক্সিজেন চলে আসলো তখন সেই অক্সিজেনটা কি হলো সারা শরীরে ব্লাড ভেসেলের মাধ্যমে ট্রান্সপোর্ট হলো। এবার ট্রান্সপোর্ট হওয়ার পরে কি করবে, সেই O2টা কোলাকোষের মধ্যে যাবে, কোলাকোষের মধ্যে রেসপিরেশন বা শ্বসন হবে, শ্বসনের পরে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে সেখানে বাই প্রোডাক্ট CO2 তৈরি হবে। ইউটিলাইজ অফ অক্সিজেন বাই দ্য সেলস ক্যাটাবলিক রিয়াকশন অ্যান্ড রেজাল্ট্যান্ট রিলিজ অফ CO2, এবং যে CO2টা তৈরি হলো সেই CO2টা আবার ট্রান্সপোর্ট হওয়ার ফলে সেটা অ্যালভিওলাই হয়ে লাংসের অ্যালভিওলাই হয়ে আবার বডির বাইরে চলে আসবে। তার প্রথম কাজ হচ্ছে কি এখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান এক্সচেঞ্জ হবে লাংসের মধ্যে, তারপর সেটা কি অ্যালভিওলার মেমব্রেনের মাধ্যমে ব্লাডে মিশবে, ব্লাড থেকে সেটা ট্রান্সপোর্ট হবে কলাকোষে, কলাকোষে সেখানে কি হবে রেসপিরেশন অর্থাৎ গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল অ্যান্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে বাই প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। সেই কার্বন ডাইঅক্সাইড রক্তের মাধ্যমে বয়ে গিয়ে আবার অ্যালভিওলাতে যাবে, অ্যালভিওলাই থেকে বডির বাইরে বেরিয়ে যাবে। এই হচ্ছে প্রসেস। এখানে আমরা পড়ব মেকানিজম অফ ব্রিদিং, অর্থাৎ মানুষ শ্বাস প্রশ্বাস যখন চালায় কীভাবে তোমার প্রশ্বাস এবং নিঃশ্বাস নেয় সেই ব্যাপারটা এখানে আমরা বিস্তারিত আলোচনা করব, কিভাবে অক্সিজেন আমাদের শরীরে প্রবেশ করছে এবং কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। তো এখানে দুটো প্রসেস রয়েছে, একটা ইন্সপিরেশন, ইন্সপিরেশন মানে যখন আমরা বায়ুমণ্ডল থেকে অক্সিজেনকে নিচ্ছি, আর একটা হচ্ছে এক্সপিরেশন মানে যখন আমরা কার্বন ডাইঅক্সাইডকে বাইরে বের করে দিচ্ছি। তো এর ক্ষেত্রে এই মেকানিজম অফ ব্রিদিংয়ের ক্ষেত্রে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে তোমার রেসপিরেটরি মাসল যে সমস্ত পেশিসমূহ তোমার রেসপিরেশনের সঙ্গে যুক্ত রয়েছে সেগুলো রয়েছে, এবং রয়েছে একটা হচ্ছে প্রেশার, এয়ার প্রেশার ডিফারেন্স, অর্থাৎ বায়ুচাপের যে ডিফারেন্স সেটা এখানে আলোচনা করব। তবে দেখো এখানে এটা হচ্ছে অ্যাটমসফিয়ার, তার অ্যাটমসফিয়ার এবং বায়ুমণ্ডলের মধ্যে বায়ুচাপের কী ডিফারেন্স। ধরো না পার্শিয়াল, যখন ইন্সপায়ার্ড এয়ার যে এয়ারটা আমরা নিচ্ছি, তো বায়ুমণ্ডলে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হচ্ছে 145 মিলিমিটার মার্কারি, এবং অ্যালভিওলার মধ্যে তার পরিমাণটা হচ্ছে 104 মিলিমিটার মার্কারি। তো হাই কনসেন্ট্রেশন ও লো কনসেন্ট্রেশনের দিকে এয়ার অটোমেটিকলি এন্ট্রি করছে, ইন্সপিরেশন ঘটছে। এবার ব্লাড ভেসেলের মধ্যে এই অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা হচ্ছে কত 95, মানে পালমোনারি আর্টারির মধ্যে তোমার হচ্ছে 40 মিলিমিটার মার্কারি, ওকে, যেখানে তোমার হচ্ছে 40 মিলিমিটার মার্কারি, কিন্তু আমাদের ব্লাড ভেসেলের মধ্যে এর মানটা হচ্ছে 95 মিলিমিটার মার্কারি। তাহলে হাই কনসেন্ট্রেশন ও লো কনসেন্ট্রেশন, অর্থাৎ অ্যালভিওলাই টু ব্লাড ভেসেল টু টিস্যু ট্রান্সফার হলো কে তোমার অক্সিজেন, হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশনের দিকে। আবার টিস্যুর মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইডে টিস্যুর মধ্যে তার ভ্যালু হচ্ছে 40 মিলিমিটার পার মার্কারি। এবার হচ্ছে যখন আমরা PCO2কে দেখছি কোথায়, তা PCO2 হচ্ছে আমাদের টিস্যুর মধ্যে হচ্ছে 45 মিলিমিটার মার্কারি, কিন্তু যখন আমরা কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার ব্লাডের মধ্যে দেবো তখন সেটা হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। তাই CO2 টিস্যু থেকে ব্লাড ভেসেলে চলে গেল। এর ব্লাড ভেসেলে যাওয়ার পরে এখানে অ্যালভিওলার মধ্যে এর মাধ্যমে 40 মিলিমিটার মার্কারি, সেখানে তোমার কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হচ্ছে, এবং ট্রান্সপোর্ট হওয়ার পরে বাইরে এর পরিমাণটা আরও কম, সেখানে আরও কম, ডিফিউশন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড লেস দেন অ্যালভিওলাই, তাই কি হলো সেখান থেকে আবার এক্সপায়ার্ড এয়ারের মাধ্যমে বেরিয়ে গেল। এই হচ্ছে তোমার
এয়ার প্রেশারের ডিফারেন্স। কিন্তু আমরা এখানে আরও ডিটেলস আলোচনা করব যে এই যে তোমার ব্রিথিং হচ্ছে অর্থাৎ ইনহেলেশন বা ইন্সপিরেশন এক্সপিরেশন, সেখানে কী কী মাসেল জয়েন্ট হয়ে আছে। তো প্রথমে আমরা আলোচনা করব ইন্সপিরেশন প্রসেস। ইন্সপিরেশন মানে হচ্ছে যখন আমার শ্বাস বায়ুটা অ্যাটমসফিয়ার থেকে আমার অ্যালভিওলা থেকে ব্লাড ভেসেল থেকে তোমার টিস্যুর মধ্যে ট্রান্সফার হচ্ছে। তো এখানে যে সমস্ত পেশিগুলো যুক্ত রয়েছে, এটা একটা ইন্সপিরেশন হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস। কারণ এর ক্ষেত্রে কি হয়, রেসপিরেটরি মাসেলগুলো সবগুলো কন্ট্রাক্ট হয় অর্থাৎ সংকুচিত হয়। তো কী কী মাসেল এখানে যুক্ত রয়েছে বলছি, ইন্সপিরেশন ইজ ইনিশিয়েটেড বাই দ্য কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম হুইচ ইনক্রিজ দ্য ভলিউম অফ থোরাসিক চেম্বার। তো এখানে প্রথম হচ্ছে ডায়াফ্রাম যে রয়েছে, ডায়াফ্রাম যেটা আমাদের গার্ড সিস্টেমকে তোমার চেস্ট থেকে ডিফারেন্ট করছে, সেই ডায়াফ্রামটার কন্ট্রাকশন সংকোচন হওয়ার ফলে ওটা কিন্তু নিচের দিকে নেমে আসে, বলে চেস্টের মধ্যে ক্যাভিটির সাইজটা বেড়ে যায়। নাম্বার 2 হচ্ছে বলছে ইন দ্য অ্যান্টেরোপোসিক দ্য কন্ট্রাকশন অফ এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। এরপর রয়েছে এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি, অর্থাৎ আমাদের রিবসের মধ্যে যে এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশিগুলো রয়েছে, যেটা মোট হচ্ছে 11 পেয়ার 11 জোড়া তোমার এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি রয়েছে, যে পেশিগুলো তোমার কন্ট্রাক্ট হয়, যেগুলো 12 জোড়া রিবসের মধ্যখানে রয়েছে। তারা যখন কন্ট্রাকশন হবে তখন তারা বাইরের দিকে এলিভেট হবে। এরপর রয়েছে তোমার এবার হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি হয়ে গেল, ডায়াফ্রাম হলো। তারপর হচ্ছে তোমার ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল, অর্থাৎ ইন্টারনাল, এরা হচ্ছে 11 পেয়ার্স ইন্টারকস্টাল মাসেল রয়েছে, যেগুলো তোমার হচ্ছে রিবসের মধ্যে রয়েছে। এবং রয়েছে কি পেক্টোরালিস মাইনর, এই পেশিগুলো, এগুলো কিন্তু কন্ট্রাক্ট হওয়ার ফলে বাইরের দিকে মুভ করছে। এবং আরও যুক্ত রয়েছে আমাদের গলার পাশে যে দুটো মাসেল রয়েছে, একটা হচ্ছে স্কেলিন্স, যেটা আমাদের 1 নম্বর এবং 2 নম্বর রিবসকে উপরের দিকে এলিভেট করছে, মানে টানছে, সংকুচিত করছে। এবং স্টার্নোক্লিডোম্যাস্টয়েড পেশি রয়েছে, ক্লিডোম্যাস্টয়েড পেশি, যেটা তোমার হচ্ছে আমাদের স্টারনাম যে রয়েছে, এই মাসেলটা জয়েন্ট হয়ে আছে স্টারনামের সঙ্গে। তো স্টারনামটাকেও উপরের দিকে সংকুচিত করছে, উপরের দিকে টানছে, যার ফলে আমাদের ডায়াফ্রাম নিচের দিকে গেল এবং এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি এবং ইন্টারনাল ইন্টারকস্টাল পেশিগুলো উপরের দিকে এলিভেট হওয়ার ফলে বাইরের দিকে বেরিয়ে আসছে। আর স্কেলিন্স যেটা 1 এবং 2 নম্বর তোমার রিবসকে বাইরের দিকে বের করছে, আর স্টার্নোক্লিডোম্যাস্টয়েড পেশি সেটা তোমার স্টারনামকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। এবার যখন সেটা উপরের দিকে বাইরের দিকে ফুলে গেল, তখন ভিতরের মধ্যে কি এয়ার প্রেশারটা একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হলো এবং এয়ার প্রেশারটা তোমার অ্যাটমসফিয়ার থেকে 4 to 6 মিলিমিটার মার্কারি কমে গেল, এবং কমে যাওয়ার ফলে সেখানে একটা বড় ভ্যাকুয়াম ক্রিয়েট হলো। এবং সেই ভ্যাকুয়াম দিয়ে তখন কি হচ্ছে, আমাদের এক্সটার্নাল নস্ট্রিল, তারপর হচ্ছে ইন্টারনাল নস্ট্রিল, ফ্যারিংস, গ্লটিক্স, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট এবং অ্যালভিওলাই হয়ে তোমার অক্সিজেনটা লাংসের মধ্যে চলে আসলো। এটা হচ্ছে ইন্সপিরেশন। তাই আরেকবার রিপিট করি, ইন্সপিরেশনের জন্য আমাদের পেশিগুলো সংকুচিত হবে, কন্ট্রাকশন হবে, যার ফলে এই জন্য এটাকে মানে অ্যাক্টিভ প্রসেস বলি। তো এখানে কী কী পেশি রয়েছে, 1 নম্বর হচ্ছে ডায়াফ্রামের কন্ট্রাকশন হলো, বা নিচের দিকে নেমে গেল। ইন্টারনাল ইন্টারকস্টাল পেশি এবং এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশিগুলো তোমার সংকুচিত হয়ে বাইরের দিকে এলিভেট হলো। পেক্টোরালিস মাইনর পেশিটা তোমার হচ্ছে 3 to 5 নম্বর রিবসকে উপরের দিকে বাইরের দিকে এলিভেট করলো কন্ট্রাকশন হওয়ার ফলে। এবং স্ক্যালিন্স যে পেশি রয়েছে সেটা তোমার 1 এবং 2 নম্বর রিবসকে বাইরের দিকে এলিভেট করলো। আর স্টার্নোক্লিডোম্যাস্টয়েড পেশি সেটা তোমার স্টারনামকে উপরের দিকে বা বাইরের দিকে এলিভেট করলো কন্ট্রাকশনের মাধ্যমে, যার ফলে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হলো, সেই ভ্যাকুয়ামের মাধ্যমে তো বাইরের অক্সিজেনটা ভিতরে প্রবেশ করলো। এটা হচ্ছে ইন্সপিরেশন প্রসেস। এবার ইন্সপিরেশন প্রসেসের পরে আমরা চলে আসছি, এবার অক্সিজেন ভিতরে প্রবেশ করলো। এরপর হচ্ছে এক্সপিরেশন প্রসেস। এক্সপিরেশন মানে হচ্ছে যেখানে কার্বন ডাইঅক্সাইড বডির বাইরে বেরিয়ে চলে আসবে। এক্সপিরেশন প্রসেসটা হওয়ার জন্য তাহলে আমাদের টিস্যু লেভেলে কী হলো, যখন অক্সিজেনটা অ্যাবজর্ব হওয়ার পর টিস্যুর মধ্যে রেসপিরেশন হলো, অর্থাৎ সেখানে
গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেল হলো, তারপরে সেখানে CO2 ফর্মেশন হলো। এবার CO2 বডির মধ্যে CO2 লেভেলটা অ্যাটমসফিয়ারের থেকে বেশি, সুতরাং হচ্ছে CO2টা সে বডি থেকে এবার অ্যালভিওলার মাধ্যমে বাইরের অ্যাটমসফিয়ারে বেরিয়ে আসবে, এবং তার সঙ্গে যে সমস্ত পেশিগুলো যুক্ত রয়েছে সেগুলো এখানে আমরা ডিসকাস করব। যেমন এক্সপিরেশনের সময় প্রথম হচ্ছে ইন্টারনাল ইন্টারকস্টাল পেশি। এখানে মনে রাখবে এটা একটা প্যাসিভ প্রসেস। এক্সপিরেশন হচ্ছে এক ধরনের প্যাসিভ প্রসেস। কেন প্যাসিভ প্রসেস? কারণ এখানে যেহেতু সমস্ত মাসেলগুলো আবার রিল্যাক্স হয়, প্যাসিভ প্রসেস। কারণ এখানে রেসপিরেটরি মাসেলগুলো সব রিল্যাক্সড হবে। ইন্সপিরেশনে কন্ট্রাকশন ছিল এবং এক্সপ্রেশনে রিল্যাক্সড হবে। এখানে কোন কোন পেশিগুলো যুক্ত রয়েছে? নাম্বার 1 হচ্ছে ইন্টারনাল ইন্টারকস্টাল পেশি এবং ইন্টারনাল ইন্টারকস্টাল পেশি, যেগুলো 1 থেকে 11 নম্বর রিবসের মধ্যে থাকে, তারা রিল্যাক্স হয়ে নিজের পজিশনে ফিরে আসবে। ডায়াফ্রাম রিল্যাক্স হওয়ার ফলে সে উপরের দিকে এবার সংকুচিত, উপরের দিকে উঠে আসবে। তারপর হচ্ছে তোমার রেকটাস, এবং এর সঙ্গে স্পেশালি অ্যাবডোমিনাল পেশিগুলো কিন্তু যুক্ত থাকে। আমাদের অ্যাবডোমিনাল পেশি বলতে রেকটাস অ্যাবডোমিনাস, এই যে আমাদের পেটের মধ্যে যে রেকটাস অ্যাবডোমিনাস মাসেল রয়েছে এবং এক্সটার্নাল অ্যাবডোমিনাল মাসেল, আমাদের পেটের চারপাশে যে সমস্ত রেকটাস অ্যাবডোমিনাল পেশি এবং এক্সটার্নাল অ্যাবডোমিনাল পেশি, সেগুলো সবাই কিন্তু কি হচ্ছে? রিল্যাক্স হওয়ার ফলে তারা নিজের পজিশনে ফিরে আসছে। তখন সেখানে কি হচ্ছে? আমাদের ভিতরে যে ভ্যাকুয়াম ছিল সেই ভ্যাকুয়ামটার সাইজটা ছোট হয়ে যাচ্ছে। ছোট হওয়ার ফলে তোমার ভিতরের দিকে বায়ু প্রেশার, অ্যাটমসফিয়ারিক প্রেশারটা অনেক হাই হচ্ছে, এবং হাই হওয়ার জন্য কি হচ্ছে? অ্যাটমসফিয়ারে যেহেতু প্রেশারটা কম, পার্শিয়াল প্রেশার এক্সপায়ার্ড এয়ারে খুব কম থাকে, তাই তখন কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাই হয়ে লাংসে বডির বাইরে বেরিয়ে চলে আসছে। তাহলে ইন্সপিরেশনের ক্ষেত্রে কোনো অ্যাবডোমিনাল মাসেল তোমার ইনভলভ না, সেখানে কি উল্টো আমাদের গলার যে মাসেলগুলো রয়েছে স্টার্নোম্যাস্টয়েড এবং স্কেলিনস, এগুলো অ্যাক্টিভেট থাকছে, কিন্তু অ্যাবডোমিনাল মাসেল এখানে ইনভলভ থাকে না। কিন্তু এক্সপিরেশনের ক্ষেত্রে আমাদের অ্যাবডোমিনাল মাসেল, দু রকম অ্যাবডোমিনাল মাসেল, একটা রেকটাস অ্যাবডোমিনিস এবং এক্সটার্নাল অ্যাবডোমিনাল অবলিক, এই দুটো কী করছে? আমাদের এই এক্সপিরেশনে হেল্প করছে। তো ইন্সপিরেশনের ক্ষেত্রে মাসেলগুলো কন্ট্রাক্ট হলো, এক্সপিরেশনের ক্ষেত্রে মাসেলগুলো তোমার রিল্যাক্স হলো। এরপর দেখবো আমরা এক্সপিরেশন। উই হ্যাভ দ্য এবিলিটি টু ইনক্রিজ দ্য strength of inspiration and expiration with the help of additional muscle in the abdomen. তো আমরা নর্মাল ইন্সপিরেশন এক্সপিরেশন ছাড়াও আমরা যখন ফোর্সফুলি ইন্সপিরেশন বা এক্সপিরেশন করি, যখন ফোর্সফুলি আমরা খুব শক্তি, তখন নর্মাল আমরা 500 ml অক্সিজেন কিনি বা কার্বন ডাইঅক্সাইড বের করি। এবার জোর করে যখন অক্সিজেন নিব বা কার্বন ডাইঅক্সাইড ছাড়বো, এবং সেটাতে সাহায্য করবে আমাদের এই সমস্ত অ্যাবডোমিনাল পেশিগুলো সাহায্য করে। অন অ্যান অ্যাভারেজ এ হেলদি হিউম্যান ব্রিথস 12 to 16 times per minute। তাহলে আমরা প্রতি মিনিটে 12 থেকে 16 বার ইন্সপিরেশন বা এক্সপিরেশন করে থাকি। দ্য ভলিউম অফ এয়ার ইনভলভ ইন ব্রিদিং মুভমেন্ট ক্যান বি এস্টিমেটেড বাই ইউজিং স্পাইরোমিটার। তো আমরা যে ইন্সপিরেশন বা এক্সপিরেশন করছি, কতটা ভলিউমকে নিচ্ছি এয়ারকে, সেটাকে ডিটারমাইন করে কোন যন্ত্রের মাধ্যমে? সেটার নাম হচ্ছে স্পাইরোমিটার, হুইচ হেল্পস ইন ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অফ পালমোনারি ফাংশন। এবং স্পাইরোমিটারের মাধ্যমে আমরা আমাদের লাংসের যে ব্রিদিংটা প্রসেসটা, সেটাকে কাউন্ট করার পরে, তার অ্যামাউন্ট কাউন্ট করার পরে তার লাংস হেলদি আছে না কোনো ডিজিজ ইনফেক্টেড আছে, সেটাকে আমরা আইডেন্টিফাই করি। এবার আমরা শুরু করব এক্সচেঞ্জ অফ গ্যাসেস। অর্থাৎ আমাদের যে লাংস এবং লাংস থেকে ব্লাড ভেসেল এবং ব্লাড ভেসেল থেকে টিস্যু, এর মধ্যে যে CO2 এবং CO2 যে ট্রান্সপোর্ট রয়েছে, সেটা আমরা এখানে আলোচনা করব। তো প্রথমে শুরু করতে অ্যালভিওলাই আর দ্য প্রাইমারি সাইটস অফ এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তো লাংসের মধ্যে যে এই যে অ্যালভিওলাই, এই অ্যালভিওলাই থেকে আমাদের ব্লাডের মধ্যে কি হয়? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট হয়। এক্সচেঞ্জ অফ গ্যাসেস অলসো অকার বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যুজ
তাহলে একটা হচ্ছে এই অ্যালভিওলাইয়ের মধ্যে আমাদের কি হচ্ছে, অ্যালভিওলাই থেকে ব্লাড ভেসেলের মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হলো, এবং আরেকটা ট্রান্সপোর্ট হয় আমার এই ব্লাড ভেসেল থেকে টিস্যুর মধ্যে। তো দুই জায়গাতে এখানে ট্রান্সপোর্টটা এক্সচেঞ্জটা হচ্ছে। O2 and CO2 are exchanged in this site by simple diffusion mainly based on pressure and concentration gradient. তাহলে এই যে O2 এবং CO2 ট্রান্সপোর্ট সেটা সেটার প্রধান কারণ কি, সেটা হচ্ছে প্রেশার গ্রেডিয়েন্ট অর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তুমি লক্ষ্য করতে পারো এখানে অ্যালভিওলাই অক্সিজেনের পার্শিয়াল প্রেশার হচ্ছে 104 মিলিমিটার মার্কারি, যেখানে তোমার এই ব্লাড ভেসেলের মধ্যে তার অ্যামাউন্টটা হচ্ছে 95 মিলিমিটার মার্কারি। যে অ্যালভিওলাই থেকে হাই কনসেন্ট্রেশন থেকে ব্লাড ভেসেলে লো কনসেন্ট্রেশনে অক্সিজেন সিম্পল ডিফিউশন প্রসেসে তোমার ট্রান্সপোর্ট হচ্ছে। Solubility of the gases as well as thickness of the membrane involved in the diffusion are also important factor that affect the rate of diffusion. The rate of diffusion আমাদের ডিটারমাইন করলো কি, এক নম্বর হচ্ছে সেটা প্রেশার, দুই নম্বর হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, তিন নম্বর হচ্ছে gradient. Number 3, solubility of gases. Number 4, thickness of the membrane. এই চারটে পয়েন্টের উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্টটা পসিবল হচ্ছে। Pressure contributed by an individual gas in a mixture of gases is called partial pressure and represent as PO2 for oxygen P0. তাহলে আমাদের কি হয়, যে অক্সিজেন যে প্রেশারের কথাটা আমরা বললাম, সেই প্রেশারটা কি মানে গ্যাসিয়াস প্রেশার বলতে আমরা টোটাল বোঝাচ্ছে কি অক্সিজেনের নিজস্ব প্রেশার প্লাস কার্বন ডাইঅক্সাইডের নিজস্ব প্রেশার, এটা হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে গ্যাসের প্রেশার, টোটাল প্রেশার। তো এই অক্সিজেনের যে নিজস্ব যে প্রেশার রয়েছে এটাকে আমরা বলছি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, এবং কার্বন ডাইঅক্সাইডের যে নিজস্ব প্রেশার রয়েছে সেটাকে আমরা বলছি কার্বন ডাইঅক্সাইডের নিজস্ব প্রেশারকে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড। Partial pressure of these two gases in the atmospheric air and the two sites of diffusion are given in table. তাহলে এখানে এই টেবিল দেখতে পারো তোমরা, যে আমাদের রেসপিরেটরি গ্যাস কি রয়েছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। এবার অ্যাটমসফিয়ারে আমাদের কার্বন ডাইঅক্সাইডের ধরুন অক্সিজেনের ট্রান্সপোর্ট কত আছে 159 মিলিমিটার মার্কারি। তাহলে অ্যাটমসফিয়ারের মধ্যে তোমার অক্সিজেনের পার্শিয়াল প্রেশার হচ্ছে 159, যেখানে অ্যালভিনের মধ্যে 104 মিলিমিটার মার্কারি। সুতরাং হাই কনসেন্ট্রেশনে লো কনসেন্ট্রেশনে অ্যালভিনের মধ্যে অক্সিজেন এন্ট্রি করবে বাই ডিফিউশন, ব্যাপন প্রক্রিয়া। এবার অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে পার্শিয়াল প্রেশার 95 মিলিমিটার মার্কারি, যেখানে অ্যালভিওলাই হচ্ছে 104 মিলিমিটার মার্কারি। সুতরাং হাই কনসেন্ট্রেশন অ্যালভিওলাই থেকে লো কনসেন্ট্রেশন ব্লাড ভেসেলের মধ্যে চলে যাবে। এরপরে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার অক্সিজেনেটেড ব্লাড ভেসেলের মধ্যে কত রয়েছে 95 মিলিমিটার মার্কারি, কিন্তু টিস্যুর মধ্যে রয়েছে 40 মিলিমিটার মার্কারি। সুতরাং হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশনের দিকে অক্সিজেনটা ট্রান্সপোর্ট হচ্ছে। ইন দ্য সেম ওয়ে বাট ইন অপোজিট ডাইরেকশন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কী হলো, এবার অক্সিজেনটা টিস্যু লেভেলে আসার পরে সেখানে সেলুলার রেসপিরেশন ঘটলো, অর্থাৎ গ্লাইকোলাইসিস অ্যান্ড ক্রেবস সাইকেল। তার ফলে কী তৈরি হলো, CO2 কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। তা টিস্যু লেভেলে অক্সিজেনের কনসেন্ট্রেশন কম, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা বেশি হয়ে যাবে। তাই ওই যে বলছি, এবার তাহলে কী হচ্ছে এই টিস্যু লেভেলে তোমার টিস্যু লেভেল কত রয়েছে 45 মিলিমিটার মার্কারি। তা টিস্যু লেভেল পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কত 45 মিলিমিটার মার্কারি। ক্লিয়ার? এবং ব্লাডে অক্সিজেনেটেড যে ব্লাড রয়েছে সেখানে পার্শিয়াল প্রেশার হচ্ছে 40 মিলিমিটার মার্কারি, বা ডিঅক্সিজেনেটেড ব্লাড রয়েছে 45 মিলিমিটার মার্কারি। এবং অক্সিজেনের কার্বন ডাইঅক্সাইডের সলিবিলিটি ইন ব্লাড 20 to 25 টাইমস মোর দ্যান অক্সিজেন, মানে কার্বন ডাইঅক্সাইডের যে দ্রবীভূত হওয়ার ক্ষমতা রক্তের মধ্যে সেটা অক্সিজেনের তুলনায় 20 থেকে 25 গুণ বেশি।
এবার 45 মিলিমিটার মার্কারি থেকে চলে আসে 45 টু 40 মিলিমিটার মার্কারি। এবার 40 মিলিমিটার মার্কারিতে চলে আসছে অ্যালভিওলার মধ্যে প্রেশারে 40 মিলিমিটার মার্কারি। যেহেতু ডিজলভের ক্যাপাসিটি কার্বন ডাইঅক্সাইডের বেশি, তাই সেটা ডিজলভ হয়ে এসে অ্যালভিওলার ডিফিউশন প্রক্রিয়া প্রবেশ করুন। এবার অ্যাটমসফিয়ারে তোমার কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার হচ্ছে মাত্র 0.3 মিলিমিটার মার্কারি। সুতরাং 40 টু 0.3 মিলিমিটার মার্কারি অটোমেটিকলি তোমার ডিফিউশন প্রসেসে গ্যাসটা অ্যালভিওলার বাইরে বেরিয়ে গেল। As the solubility CO2 is 20 to 25 times higher than that of oxygen, the amount of CO2 can diffuse through the diffusion membrane per unit difference in partial pressure is much higher compared to oxygen. যেহেতু তোমার রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের ডিজলভিং পাওয়ারটা 20 থেকে 25 গুণ বেশি রয়েছে, তাই অক্সিজেনের তুলনায় কার্বন ডাইঅক্সাইড খুব সহজে ব্লাডের মধ্যে ডিফিউশন প্রসেসে ডিজলভ হয়ে যায়। ওকে, The diffusion membrane is made up of 3 major layers. তাহলে আমাদের এই যে এটা হচ্ছে ব্লাড ভেসেল, ব্লাড ক্যাপিলারিজ, এখানে অ্যালভিওলার মেমব্রেন। তাহলে এখানে 3খানা মেমব্রেন রয়েছে। ফার্স্ট হচ্ছে অ্যালভিওলার বাইরের দিকে যে লেয়ারটা রয়েছে সেটার নাম হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম লেয়ার, যেটা একটা সেল সিঙ্গেল সেল থেক, যেটা হচ্ছে তোমার মেনলি স্কোয়ামাস এপিথেলিয়াম লেয়ার। এবং তারপরে রয়েছে বেসমেন্ট মেমব্রেন। তাহলে 1 নম্বরে স্কোয়ামাস এপিথেলিয়াম লেয়ার হলো, 2 নম্বরে বেসমেন্ট মেমব্রেন থাকলো, এবং 3 নম্বরে এন্ডোথেলিয়াম অফ ব্লাড ক্যাপিলারিজ, 3 নম্বরে এন্ডোথেলিয়াম অফ ব্লাড ক্যাপিলারিজ। কিন্তু এই 3টে মেমব্রেনের সাইজ লেস দ্যান 1 মিলিমিটার, লেস দ্যান 1 মিলিমিটার। 3টের সাইজ একসঙ্গে মিলিয়ে লেস দ্যান 1 মিলিমিটার। However, this total thickness, therefore, all the factors in our body are favorable for diffusion oxygen from alveolar tissue and that CO2 from tissue alveoli. তাহলে আমরা আগে আলোচনা করলাম যে এখানে আমাদের এক্সচেঞ্জ অফ গ্যাসটা হচ্ছে মেনলি 4টে রিজনের উপরে। নাম্বার 1 হচ্ছে যে পার্শিয়াল প্রেশার ডিফারেন্স, অর্থাৎ অ্যাটমসফিয়ার, অ্যালভিওলাই, ব্লাড ভেসেল এবং টিস্যু এর মধ্যে কী রয়েছে, হাই কনসেন্ট্রেশন, লো কনসেন্ট্রেশনের দিকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুটো ট্রান্সপোর্ট হবে। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যে ডিজলভিং ক্যাপাসিটি, অর্থাৎ এই রক্তের মধ্যে কীভাবে মানে কী অ্যামাউন্টে ডিজলভ হচ্ছে খুব সহজে। নাম্বার 3 হচ্ছে এই আমাদের মেমব্রেন। নাম্বার 3 হচ্ছে সলিবিলিটি, থিকনেস অফ দ্য মেমব্রেন, প্রেশার, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এবং প্রেশার। এই 4টে পয়েন্টের উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হচ্ছে। এরপর আমরা বললাম ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। তাহলে গ্যাসগুলো তো আমরা ডিজলভ হলো, এরপর কীভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, কী ফর্মে ট্রান্সপোর্ট হয় সেটা আমরা এখানে দেখব। তাহলে আমাদের ট্রান্সপোর্ট হওয়া গ্যাসে কী রয়েছে, একটা রয়েছে অক্সিজেন, একটা হচ্ছে CO2। তাহলে অক্সিজেনটা কোথায়, অক্সিজেন অ্যাটমসফিয়ার থেকে অ্যালভিওলাই থেকে ব্লাড ভেসেল, ব্লাড থ্রু টিস্যু, এটা হচ্ছে এর পাথ। CO2টা সেম একই জিনিস, টিস্যু থেকে ব্লাড, অ্যালভিওলাই, দেন atmosphere, just opposite pathway but transport. The blood is the medium of transport oxygen carbon dioxide. About 97% of oxygen is transported RBC in the blood. আমাদের ব্লাডের মধ্যে যে আরবিসি রয়েছে সে আরবিসি অক্সিজেনের ক্ষেত্রে আমার অক্সিজেনটা আরবিসির সঙ্গে বাইন্ড হয়ে ট্রান্সপোর্ট হয়, আরবিসির সঙ্গে অক্সিজেন বাইন্ড হয়ে ট্রান্সপোর্ট হয় মোটামুটি 97%, এবং 3% ট্রান্সপোর্ট হয় ডিজলভ অবস্থায়, কারণ এর ডিজলভিং ক্যাপাসিটিও কার্বন ডাইঅক্সাইড থেকে অনেক কম। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ঘটনাটা ঘটে কীরকম, এদের ডিজলভ অবস্থায় হচ্ছে 7%। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এদের হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হয় 25% or 23%, এবং বাকি 70% ট্রান্সপোর্ট হয় H2O
এর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হওয়ার ফলে কার্বনিক অ্যাসিড তৈরি করে এবং সেই কার্বনিক অ্যাসিডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয় 70%। এটা হচ্ছে টাইপ অফ ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। চলো আরও ডিটেলস এটা আলোচনা করা যাক। প্রথমে হচ্ছে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন। কীভাবে অক্সিজেনটা ট্রান্সপোর্ট হচ্ছে? হিমোগ্লোবিন ইজ এ রেড কালার্ড আয়রন কন্টেইনিং পিগমেন্ট প্রেজেন্ট ইন দ্য আরবিসি। লোহিত রক্তকণিকা কি হচ্ছে একটা মানে হিমোগ্লোবিন হচ্ছে 4টে আয়রন থাকে, এখানে 4টে আয়রন থাকে যারা 4টা অক্সিজেনকে ক্যারি করে। একটা হিমোগ্লোবিন 4টে আয়রন ক্যারি করে থাকে এবং 4টে হিমোগ্লোবিনকে তোমার ক্যারি করতে পারে। 100 ml ব্লাডের মধ্যে তোমার 15 গ্রাম আরবিসি থাকে, এবং প্রতি গ্রাম 1 গ্রাম আরবিসি থাকে। 1 গ্রাম আরবিসি তোমার 1.34 ml অক্সিজেনকে ক্যারি করে। ক্লিয়ার? এবার ইন অ্যান অ্যাভারেজ 100 ml blood near about 20 ml oxygen, near about 20 ml অক্সিজেনকে ক্যারি করতে পারে। তাহলে একটা হিমোগ্লোবিনের মধ্যে 4টে আয়রন থাকে এবং 4টে আয়রন 4টে অক্সিজেনে ক্যারি করে। মোটামুটি ক্যালকুলেশন করা যায় 100 ml ব্লাডে 15 গ্রাম আরবিসি থাকে। 1 গ্রাম আরবিসি তোমার 1.34 ml অক্সিজেনে ক্যারি করে। সুতরাং 100 ml ব্লাড নিয়ার অ্যাবাউট 20 ml অক্সিজেনকে ক্যারি করে। Oxygen can bind with hemoglobin in a reversible manner to form oxyhemoglobin. ফার্স্ট কী করছে, হিমোগ্লোবিনটা অক্সিজেনের সঙ্গে বাইন্ড করবে এবং সেখানে তৈরি করবে HbO2 অক্সি হিমোগ্লোবিন যৌগ তৈরি করবে। Each hemoglobin molecules can carry a maximum of 4 molecules of oxygen. Binding of oxygen with the hemoglobin is primarily related to partial pressure of oxygen. তাহলে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার তার উপর বেস করে তোমার হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হবে। যেমন দেখো অ্যালভিওলার মধ্যে পার্শিয়াল প্রেশার 104 মিলিমিটার মার্কারি, কিন্তু ব্লাড ভেসেলের মধ্যে সেটা হচ্ছে 95 মিলিমিটার মার্কারি। তো হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাওয়ার জন্য সিম্পল ডিফিউশন প্রসেসে সেটা হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করবে এবং হিমোগ্লোবিনের অক্সিজেনকে বাইন্ড করে একটা অ্যাফিনিটি রয়েছে। আর একটা এক্সট্রা আলোচনা করা যাক যে আমাদের যে বায়ুমণ্ডলে যে কার্বন মনোক্সাইড থাকে, এই কার্বন মনোক্সাইড গ্যাসের অক্সিজেন অ্যাফিনিটি হিমোগ্লোবিন অ্যাফিনিটি 26 টাইমস মোর। মানে সিম্পলি যদি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আমাদের বডির মধ্যে দেওয়া হয়, কার্বন মনোক্সাইড 26 টাইমস মোর বা ইজিলি তোমার হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হবে। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন আয়ন। তাহলে এই যে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন যুক্ত অক্সিহিমোগ্লোবিন তৈরি করলে ডিপেন্ড করবে কার উপরে, যে সেই জায়গাতে CO2 কনসেন্ট্রেশন কত বেশি আছে। যেমন অ্যালভিওলার মধ্যে হিমোগ্লোবিন অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বেশি, কিন্তু টিস্যু লেভেলের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার বেশি। কারণ কি হয়, যখন টিস্যু লেভেলের ক্ষেত্রে H2CO2 কার্বন ডাইঅক্সাইড যুক্ত হওয়ার ফলে H2CO3 তৈরি করে কার্বনিক অ্যানহাইড্রেটেজের উপস্থিতিতে। এই কার্বনিক অ্যানহাইড্রেজ কী করে, সঙ্গে সঙ্গে এটা আনস্টেবল প্রোডাক্ট H+ এবং HCO3 তে ভেঙে যায়। এই যে H+ আবার হিমোগ্লোবিনের অক্সিজেনের মধ্যে যে বন্ড ফর্মেশন হয়, সে বন্ডটাকে আবার ব্রেক করে অক্সিজেনকে হিমোগ্লোবিন থেকে আলাদা করে দেয় এবং তাহলে এই যে হিমোগ্লোবিন তো অক্সিজেনের সঙ্গে বাইন্ড হলো পার্শিয়াল প্রেশারের জন্য, কিন্তু কোন কোন ফ্যাক্টর এই অক্সিজেনকে হিমোগ্লোবিন থেকে বেরিয়ে দেবে। এই জন্য আমরা কী করবো, লক্ষ্য করবো অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। অর্থাৎ এটা হচ্ছে নর্মাল, যেখানে এটা হচ্ছে স্যাচুরেশন পয়েন্ট, যেখানে 4টে হিমোগ্লোবিন 4টে অক্সিজেনের সঙ্গে বাইন্ড করে আছে। 4টে হিমোগ্লোবিন 4টে অক্সিজেনের সঙ্গে কম্বাইন্ড করে আছে। অর্থাৎ এখানে হিমোগ্লোবিন 4টে অক্সিজেনের সঙ্গে ক্যারি করে আছে এবং HbO2
4 তৈরি করে রেখেছে, স্যাচুরেশন পয়েন্ট। এবার লেফট শিফট বলতে হচ্ছে রাইট শিফট। রাইট শিফট মানে অক্সিজেনের প্রতি যখন লো এফিনিটি মানে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন এফিনিটিটা ডিক্রিজ হচ্ছে। আবার এখানে বলছে হাই এফিনিটি টু অক্সিজেন প্রতি হিমোগ্লোবিন আসক্তিটা বেশি। যখন ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ইনক্রিজ করবেন, যেটা আমাদের টিস্যু লেভেলে হয়, যেটা আমার টিস্যু সিস্টেমের মধ্যে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেশি হয়, অক্সিজেন কনসেন্ট্রেশন কম হয়, তখন তার কী তৈরি করে, এই কার্বন ডাইঅক্সাইড বেশি হলে হিমোগ্লোবিন থেকে অক্সিজেন ডিসোসিয়েট হবে। দ্বিতীয় নম্বরে যখন H+ অ্যাসিড কনসেন্ট্রেশন বেশি হয়ে যায়, এই প্রসেসে অ্যাসিড কনসেন্ট্রেশন যখন বেশি হবে তখন কি হবে, হিমোগ্লোবিন থেকে অক্সিজেন ডিসোসিয়েট হবে, ছুটে যাবে। আবার 2,3-ডাইফসফোগ্লিসারিড এর কনসেন্ট্রেশন যদি বেশি হয় তাহলে অক্সিজেন হিমোগ্লোবিনের মধ্যে বন্ড ব্রেক হবে। টেম্পারেচার যদি ইনক্রিজ হয় তখন অক্সিজেন হিমোগ্লোবিনের মধ্যে সেপারেশনটা বেড়ে যাবে। কিন্তু যখন ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের কম থাকে, যেটা আমরা দেখেছি কোথায়, অ্যালভিওলাইয়ের মধ্যে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন কম থাকে, তখন অক্সিজেন হিমোগ্লোবিনের প্রতি খুব তাড়াতাড়ি যুক্ত হয়। যখন অ্যাসিড কনসেন্ট্রেশনটা কম থাকে, তখন যখন H+ কনসেন্ট্রেশন কম থাকে, তখন অক্সিজেন হিমোগ্লোবিন বাইন্ড করে। আবার 2,3-ডাইফসফোগ্লিসারিড যখন কম থাকে তখন অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে। আবার টেম্পারেচার লেভেলটা, বডির টেম্পারেচার যখন কম থাকে তখন হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে কম্বাইন করে। এই ফ্যাক্টরগুলো, এবং লেফট শিফট মানে অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিন আসক্তি বেড়ে যাওয়া বলে অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে কম্বাইন করবে, কিন্তু রাইট শিফট মানে হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিনের মধ্যে কম্বাইন হবে না, অর্থাৎ অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হবে না বা যুক্ত হওয়ার প্রবণতাটা কমে যাবে। এটাই হচ্ছে আমাদের অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। নেক্সট, ইন দ্য অ্যালভিওলাই, তাহলে এই অ্যালভিওলাইয়ের মধ্যে আমরা কি দেখতে পাবো, হোয়াট দ্য হাই PO2, যেখানে অক্সিজেন কনসেন্ট্রেশনটা, অক্সিজেনের পার্শিয়াল প্রেশার 104 মিলিমিটার মার্কারি, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন হচ্ছে 40 মিলিমিটার মার্কারি, এবং লেসার H+ কনসেন্ট্রেশন, যেহেতু কার্বন ডাইঅক্সাইড কম রয়েছে অ্যাসিডের মাত্রাটা কিন্তু কম থাকবে, অ্যান্ড লো টেম্পারেচারটা কম থাকে অ্যালভিওলাইয়ের মধ্যে। দ্য ফ্যাক্টর অফ অল ফেভারেবল ফর দ্য ফরমেশন অফ অক্সি হিমোগ্লোবিন। তাহলে এইটা তো আমার কী করলো, তাহলে তারপর কী হয়, তাহলে আমার কী হচ্ছে এখানে, এটা লেফট শিফট হচ্ছে। অ্যালভিওলাইয়ের মধ্যে কী হয়, লেফট শিফট, যেখানে কার্বন ডাইঅক্সাইড কম থাকে, প্রোটন কম থাকে এবং টেম্পারেচার কম থাকে বলে অ্যালভিওলাইয়ের মধ্যে অক্সিজেনটা হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হবে, কার্বন ডাইঅক্সাইড বাইন্ড হবে না। কিন্তু যখন আমরা টিস্যু লেভেলে আসছি, সেই টিস্যু লেভেলের ক্ষেত্রে কী হচ্ছে, সেখানে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেশি, H+ কনসেন্ট্রেশন বেশি থাকবে, টেম্পারেচার বেশি থাকবে এবং ডাইফসফোগ্লিসারাইড বেশি থাকবে, যার ফলে সেখানে কার্বন ডাইঅক্সাইডটা হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হবে, অক্সিজেনটা বাইন্ড হবে না। Every 100 ml of oxygenated blood can deliver around 5 ml of oxygen to the tissue and normal. The normal physiological condition এ প্রত্যেক 100 ml blood, 100 ml blood 5 ml অক্সিজেনকে ক্যারি করছে। 100 ml blood 5 ml অক্সিজেনকে ক্যারি করে টিস্যুর মধ্যে নিয়ে যাচ্ছে। Transport of carbon dioxide. The carbon dioxide is carried by hemoglobin as carbaminohemoglobin. তাহলে আমরা কি দেখেছি, যে কার্বন ডাইঅক্সাইডটা হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হবে এবং সেটা HbCO2 তৈরি করবে, অর্থাৎ হিমোগ্লোবিন এর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হওয়ার ফলে সেখানে HbCO2 তৈরি, কার্বামিনোহিমোগ্লোবিন ফর্মেশন হবে। কত এটা মোটামুটি 23 to 25%, near about. This binding is related to the partial pressure of CO2. তাহলে এটা কার উপর ডিপেন্ড করবে, কারণ এই যে এটা কোথায় ফর্মেশন, এটা হচ্ছে টিস্যু লেভেলে ফর্মেশন হচ্ছে, টিস্যু লেভেলে ফর্মেশন। তাহলে কার্বন ডাইঅক্সাইড কীভাবে ট্রান্সপোর্ট, ওটা জেনে নাও। কার্বন ডাইঅক্সাইড কার্বামিনোহিমোগ্লোবিন হিসেবে ট্রান্সপোর্ট হবে 23%.
এবং ডিজলভ অবস্থায় অর্থাৎ রক্তের মধ্যে দ্রবীভূত অবস্থায় ট্রান্সফার হচ্ছে 7%। আর সেটা জলের সঙ্গে আরবিসির মধ্যে যে ওয়াটার রয়েছে সে ওয়াটারের সঙ্গে যুক্ত হয়ে HCO3 মাইনাস হিসেবে ট্রান্সপোর্ট হবে 70%। তো টিস্যু লেভেলে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশারটা কি থাকছে, হাই থাকছে, যেখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা লো থাকছে। PO2 ইজ মেজর ফ্যাক্টর হুইচ কুড এফেক্ট দিস বাইন্ডিং। এবং এই যে কার্বোমিন হিমোগ্লোবিনের যে বাইন্ডিংটা ফর্মেশন, তার জন্য মেন হচ্ছে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার। যেহেতু টিস্যু লেভেলে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার 40 মিলিমিটার মার্কারি, কিন্তু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 45 মিলিমিটার মার্কারি, তাই এখানে অক্সিজেনটা। আর দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে হাই ডিজলভিং পাওয়ার, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড খুব সহজে 20 থেকে 25 গুণ বেশি সহজে তোমার জলের মধ্যে বা রক্তের মধ্যে ডিজলভ হয়ে যায়। এই দুটো ধর্মের জন্যই কার্বন ডাইঅক্সাইড কী হয়, অক্সিজেনের আগে হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হয়ে যায়। When PCO2 is high and PO2 is low in the tissue, more binding of carbon dioxide occur. Whereas the PCO2 is low and PO2 is high in the alveoli. কিন্তু যখন অ্যালভিওলাই চলে আসছো তখন কি হচ্ছে, PO2 এর কনসেন্ট্রেশন পার্শিয়াল প্রেশার 104 মিলিমিটার মার্কারি, কিন্তু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 40 মিলিমিটার মার্কারি, তাই এটা হিমোগ্লোবিন থেকে খুব সহজেই এখানে ছুটে যায়। মানে পার্শিয়াল প্রেশারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। যেখানে টিস্যু লেভেলে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার বেশি, তাই অক্সিজেনের আগে ওটা হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করবে। আবার হচ্ছে অ্যালভিওলার মধ্যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা সবচেয়ে বেশি, তাই আগে ওটা অ্যালভিওলা থেকে ব্লাড ভেসেলের মধ্যে কম্বাইন হবে। CO2 ইজ হিমোগ্লোবিন ফ্রম টিস্যু ডেলিভার টু দ্য অ্যালভিওলাই। এবার কীভাবে ডেলিভার হচ্ছে দেখো, তাহলে 1 নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটা সেলুলার রেসপিরেশনের মাধ্যমে আমার টিস্যুতে ফর্মেশন হওয়ার পর সেটা ডিফিউশন প্রসেসে কোথায় চলে আসলো, ব্লাডের প্লাজমাতে চলে আসলো। কারণ ব্লাডের প্লাজমার মাধ্যমে 7% ট্রান্সপোর্ট হবে, আবার সেটা আরবিসির মধ্যে ঢুকে পড়লো হিমোগ্লোবিনের মধ্যে। এবার হিমোগ্লোবিনের মধ্যে যেহেতু পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড কম রয়েছে, টিস্যু লেভেলে বেশি রয়েছে, তাই সেটা হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন 23% ট্রান্সপোর্ট হলো। আবার কী হলো, 4 নম্বর হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড এরপর জলের সঙ্গে উপস্থিত হয়ে H2CO3 ফর্মেশন বাই কার্বনিক যৌগ তৈরি করলো। কারণ কার্বনিক অ্যানহাইড্রেটেজ এনজাইম, কারণ এই এনজাইমটা আরবিসির মধ্যে খুব বেশি মাত্রায় পাওয়া যায়। এবং এই H2CO3 খুব আনস্টেবল প্রোডাক্ট, তাই এটা সঙ্গে সঙ্গে ডিজলভ হওয়ার ফলে ডিসোসিয়েট হয়ে বাই কার্বনেট আয়ন তৈরি করলো এবং প্রোটন আলাদা হয়ে গেল। সেই প্রোটন হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে HBH ফর্মেশন করলো। এই বাইকার্বনেট আয়নটা যখন তোমার আর রক্তের প্লাজমাতে প্রচুর পরিমাণে সোডিয়াম ক্লোরাইড থাকে, এই সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে গিয়ে Na+ এবং Cl- তৈরি করছে, এটা ব্লাড প্লাজমার মধ্যে হচ্ছে। তখন কি হবে, এই বাইকার্বনেট আয়নের পরিমাণটা রক্তের মধ্যে বেড়ে গেলে, ব্লাড ভেসেলের মধ্যে বেড়ে গেলে, তখন এই ক্লোরিনটা তোমার ভিতরের দিকে প্রবেশ করবে এবং বাইরে HCO2 প্লাজমাতে HCO3 চলে আসবে। ওকে, এটাকে বলা হচ্ছে ক্লোরাইড শিফট। এরপরে যে সেই ব্লাডের মাধ্যমে যখন কার্বন ডাইঅক্সাইডটা কোথায় পৌঁছাবে, এবার আমাদের লাংসে পৌঁছাবে। তো লাংসের যে ক্যাপিলারিজ রয়েছে সেখানে গিয়ে উল্টো রিয়াকশন হবে। প্লাজমাতে তোমার কার্বনিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাওয়ার ফলে এবং ক্লোরিনটা তোমার আরবিসির মধ্যে বেড়ে যাবে। কিন্তু এই ইমব্যালেন্স হওয়ার জন্য তখন আবার লাংসের ক্যাপিলারিজে বাইকার্বনেট আয়ন আবার রিভার্স ক্লোরাইড শিফট করবে, অর্থাৎ সে ক্লোরিনকে আবার আরবিসি থেকে বেরিয়ে এসে নর্মাল প্লাজমাতেও কনসেন্ট্রেশন ঠিক করবে এবং বাইকার্বনেট আয়নটা আরবিসির মধ্যে চলে যাবে এবং সেটা আবার কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের উপস্থিতিতে তোমার কী করবে, H2 এবং CO2 ফর্মেশন করবে। যেহেতু অ্যালভিওলার মধ্যে CO2 পার্শিয়াল প্রেশারটা খুব কম এবং অক্সিজেন পার্শিয়াল প্রেশারটা বেশি, তাই CO2 কী করবে, তোমার খুব সহজে অ্যালভিওলাতে ডিফিউশন প্রসেসে তোমার চলে আসবে কোথায়, অ্যালভিওলার মধ্যে, এবং সেখান থেকে অ্যাটমসফিয়ারে বেরিয়ে যাবে। At the tissue sites where partial pressure of CO2 is high due to catabolism, CO2 diffuses into blood from HCO3 to H+ and H+. তাহলে এই তো করলো যেটা বললাম আমি এক্ষুনি, যেহেতু টিস্যুতে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড হাই 45 মিলিমিটার মার্কারি, কিন্তু ব্লাডের মধ্যে সেটা কত
40 মিলিমিটার মার্কারি, তাই এটা হাই টু লো কনসেন্ট্রেশনের দিকে চলে যাবে। CO2 trapped at bicarbonate at the tissue level and transported to the alveoli release CO2, তাহলে সেটা বাইকার্বনেট হিসেবে আসলো এবং এখানে আবার কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়ে অ্যালভিওলার মধ্যে চলে গেল। মোটামুটি 100 ml deoxygenated blood deliver approximately 4 ml CO2, তাহলে 100 ml deoxygenated blood মানে যেখানে অক্সিজেন কনসেন্ট্রেশন কম, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেশি, তারা 4 ml কার্বন ডাইঅক্সাইডকে অ্যালভিওলারে নিয়ে আসবে। তাহলে অক্সিজেন যখন দেখলাম আমি, তখন দেখলাম 100 ml deoxygenated blood 5 ml অক্সিজেনকে টিস্যুর মধ্যে নিয়ে যাচ্ছে এবং টিস্যু থেকে অ্যালভিওলাতে 100 ml ব্লাড তোমার 4 ml কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে যাচ্ছে। এখন আমরা পড়ব রেসপিরেটরি ভলিউম অ্যান্ড ক্যাপাসিটিস। রেসপিরেটরি ভলিউম মানে হচ্ছে বিভিন্ন শারীরিক অবস্থায়, বিভিন্ন ডিফারেন্ট ফিজিওলজিক্যাল কন্ডিশন লাংস যে পরিমাণ এয়ারকে তোমার ইন অ্যান্ড আউট করে সেই পরিমাণ বায়ুকে বলা হচ্ছে রেসপিরেটরি ভলিউম। এবং লাংসের যে ক্যাপাসিটি, লাংসের ক্যাপাসিটি মানে লাংস যে পরিমাণ বায়ুকে ধারণ করতে পারে বা বের করে দিতে পারে সেটাকে লাংসের ক্যাপাসিটি বলছে। তো প্রথমে আমরা যাব টাইডাল ভলিউম। এগুলো পড়ার আগে প্রথমে এই ছকটা ভালো করে দেখে নাও। ছকটা হচ্ছে কি যে আমাদের টাইডাল ভলিউম মানে আমরা নর্মাল যে ব্রিদিং করি, অর্থাৎ আমরা স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক সুস্থ অবস্থায় আমরা যে মিনিমাম অ্যামাউন্ট অফ বায়ুকে আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, নিঃশ্বাসের প্রশ্বাসের মাধ্যমে নিই এবং নিঃশ্বাসের মাধ্যমে বের করে দিই, সেই অ্যামাউন্টটাকে বলছি আমরা টাইডাল ভলিউম। যেমন এখানে দেখো এই যে ভলিউমটা, এই ভলিউমটা হচ্ছে 500 ml। এই 500 ml-কে আমরা কি করি, স্বাভাবিক অবস্থায় নর্মাল ইন্সপিরেশন বা এক্সপিরেশনের সময় আমরা ইউজ করি, এটাকে আমরা বলছি টাইডাল ভলিউম। ওকে, নর্মালি আমরা একটা হেলদি ম্যান ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ যে মানে এয়ার 6000 to 8000 ml এয়ারকে আমরা আমাদের লাংসের ক্যাপাসিটি, লাংসের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 6000 থেকে 8000 ml, তার মধ্যে বায়ু, তার মধ্যে আমরা নর্মাল প্রশ্বাস এবং নিঃশ্বাস অবস্থায় যে মিনিমাম অ্যামাউন্টের বায়ুটা তোমরা প্রতিবার আমরা নিই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, সেটা হচ্ছে টাইডাল ভলিউম এবং তার ভ্যালু হচ্ছে 500 ml। এরপর দেখবে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, অর্থাৎ আমাদের এইটুকু জায়গাকে বলা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। অর্থাৎ আমরা নর্মাল ধরে নাও শ্বাস নিলাম 500 ml, এরপরে আমরা ফোর্সফুলি যে এক্সট্রা বায়োটাকে আমরা আমাদের মধ্যে লাংসের মধ্যে ঢুকাবো সেটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং তার অ্যামাউন্টটা হচ্ছে 2500 2500 থেকে 2500 to 3000 ml। এরপর আসছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আমরা নর্মাল লাংস থেকে ধরে না বায়ু বের করলাম, 500 ml বের করতে পারছি, এরপর আমরা ফোর্সফুলি থ্রু অ্যাবডোমিনাল মাসেলের হেল্পের সাহায্যে অতিরিক্ত পরিমাণ বায়ুকে আমরা ফুসফুস থেকে বের করতে পারবো, সেই অ্যামাউন্টটাকে বলা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এই অংশটা দেখতে পাচ্ছ, এর হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটার মান হচ্ছে তোমার মোটামুটি 1000 to 1100 ml। এরপর আমরা আসবো রেসিডুয়াল ভলিউম। তো রেসিডুয়াল ভলিউম মানে হচ্ছে সর্বোচ্চ নিঃশ্বাস ক্রিয়ার পর, সর্বোচ্চ নিঃশ্বাস ক্রিয়ার পর, অর্থাৎ আমরা এক্সপিরেশন করলাম, আমরা এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কত 1000 থেকে 1100 ml বায়ুকে ফোর্সফুলি বের করলাম। বের করার পরেও যে মিনিমাম অ্যামাউন্টের বায়ুটা আমাদের লাংসের মধ্যে থেকে যাবে সেটা হচ্ছে তোমার রেসিডুয়াল ভলিউম, যেটা মোটামুটি 1100 to 1200
ml। এই মিনিমাম অ্যামাউন্টের বায়ুটা আমাদের লাংসের শেপকে মেনটেন করা বা শেপকে ধরে রাখার জন্য একান্ত জরুরি। কারণ এই বায়ুটা যদি বেরিয়ে যায় তা লাংসের মাসেলগুলো আমার কোল্যাপস হয়ে যাবে, অর্থাৎ ভেঙে যাবে। তাই এই মিনিমাম অ্যামাউন্টের বায়ুটা আমার লাংসের মধ্যে থাকতে হবে, ওটা কোনো সময় কিন্তু লাংস থেকে বেরোয় না, লাংসের মধ্যে থেকেই যায়। সেটা বলা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। এছাড়াও আরও কিছু তোমার রয়েছে যেমন ইন্সপিরেশন ক্যাপাসিটি, আইসি। তো ইন্সপিরেশন ক্যাপাসিটি মানে হচ্ছে আমি ম্যাক্সিমাম কত অ্যামাউন্টের বায়ুকে নিতে পারবো, এটা হচ্ছে ইন্সপিরেশন ক্যাপাসিটি। যেখানে আমার নর্মাল আমরা টাইডাল ভলিউম কত নিলাম, শ্বাস যখন নিচ্ছি আমি অক্সিজেনকে যখন নিচ্ছি তখন টাইডাল ভলিউম 500 ml, এবং আরও এক্সট্রা ফোর্সফুলি আরও ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম কত নিলাম আমি, আরভি কত নিয়েছিলাম, আরভি আর হলো 2500 থেকে 3000, 2500 থেকে 2500 ml থেকে 3000 ml আরও এক্সট্রা অক্সিজেনকে নিতে পারছি। তাই টোটাল মোটামুটি তোমার 3000 to 3500 ml বায়ু আমার ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। অর্থাৎ এর ফর্মুলা হচ্ছে টিভি টাইডাল ভলিউম প্লাস আরভি, অর্থাৎ ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এবার এক্সপিরেশন ক্যাপাসিটি মানে আমরা নর্মাল যে বায়ুটা বের করলাম প্লাস যে বায়ুটা আমি ফোর্সফুলি বের, দুটো যোগফলকে আমরা বলছি, মানে টিভি তো একটা আছে 500 ml প্লাস ইআরভি হচ্ছে কত 1000 to 1100 ml, যেটাই আমরা বলছি এক্সপিরেটরি ক্যাপাসিটি বা ইসি, যেটা ফর্মুলা হচ্ছে টিভি প্লাস ইআরভি। এর পাশে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ফাংশনাল এফআরসি। তো এফআরসি মানেটা হচ্ছে যে আমরা রেসিডুয়াল ভলিউমটা নিয়েছি যেটা আমার লাংসের মধ্যে নর্মালি পড়েই থাকবে, যেটা 1100 ml থেকে 1200 ml এর মধ্যে, আর যেটা আমরা জোর করে আমরা নিঃশ্বাস করছি, যেটা হচ্ছে তোমার মোটামুটি 1000 to 11,000 ml। তো এটার মানে হচ্ছে তোমার ইআরভি প্লাস আরবি, যেটুকু নর্মাল ফোর্সফুলি রেসপিরেশন মানে এক্সপিরেশন করার পর পড়ে থাকছে রেসিডুয়াল ভলিউম প্লাস মানে যেটা আমরা ফোর্সফুলি বাইরে বের করছি। এরপর হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। তো ভাইটাল ক্যাপাসিটি মানে আমরা এখানে তো ভাইটাল ক্যাপাসিটি মানে আমাদের ইআরভি চলে আসছে, অর্থাৎ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম চলে আসছে, এর মধ্যে টাইডাল ভলিউম চলে আসছে, প্লাস তোমার ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম চলে আসছে। এই তিনটেকে একসঙ্গে আমরা বলছি ভাইটাল ক্যাপাসিটি। মানে এটা হচ্ছে লাংসের ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি বলেছে টিবি ইআরভি প্লাস আমাদের টাইডাল ভলিউম 500 ml, এবং ইআরভি হয়ে গেল তোমার 1100 ml, আর আইআরভি হয়ে গেল তোমার মোটামুটি 2500 ml। এই টোটাল তিনটাকে একসঙ্গে আমরা বলছি ভাইটাল ক্যাপাসিটি, দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান ব্রিথ ইন আফটার এ ফোর্সড এক্সপিরেশন। ওকে, ফোর্সফুল এক্সপিরেশন করার পর সবচেয়ে শক্তি দিয়ে আমাদের শ্বাসকে বের করে দেওয়ার পর যে ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার একটা পার্সন নিতে পারছে ব্রিথের মাধ্যমে, মানে সব কিছু বের করে দেওয়ার পর আমি ধরলাম সব শ্বাস বের করার পরে আমি টোটাল যে শ্বাসটাকে নিচ্ছি ফোর্সফুলি, সেখানে আইআরভি রয়েছে, টিভি রয়েছে এবং ইআরভি রয়েছে। এবার টোটাল লাংস ক্যাপাসিটি মানে এখানে একটা লাংসের ম্যাক্সিমাম যে মানে ধারণ ক্ষমতা, যেটা আমরা আগে বললাম 6000 to 8000 ml, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টোটাল লাংস ক্যাপাসিটি বা টিএলসি বলা হয়ে থাকে। যেমন তোমার হচ্ছে এটা কি হচ্ছে, দিস ইনক্লুডস রেসিডুয়াল ভলিউমও থাকছে, এখানে এক্সপিরেটরি ভলিউমও থাকছে, টাইডাল ভলিউমও থাকছে, আবার ইন্সপিরেটরি ভলিউমও থাকছে। ওকে, তাহলে এখানে আমরা একটা সংক্ষেপে দেখে নিই যে টাইডাল ভলিউম হচ্ছে কি যে মিনিমাম অ্যামাউন্টের বায়ুটা আমরা নিচ্ছি প্রশ্বাস নিঃশ্বাসের মাধ্যমে, সেটা হচ্ছে টাইডাল ভলিউম, যেটা 500 ml। ইন্সপিরেটরি ভলিউম মানে হচ্ছে আমরা নর্মাল শ্বাস নেওয়ার পরে আরও ফোর্সফুলি যত অক্সিজেন নিতে পারছি, সেটা হচ্ছে ইন্সপিরেটরি ভলিউম, যেটা 2500 থেকে 3000 ml। এক্সপিরেটরি ভলিউম মানে আমরা নর্মাল যে নিঃশ্বাস ফেলছি বা নর্মাল যে কার্বন ডাইঅক্সাইড বের করছি 500 ml, তার সঙ্গে আরও ফোর্সফুলি যখন আমরা বের করবো তখন সেটাকে আমরা বলছি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যেটা 1000 to 1100 ml। রেসিডুয়াল ভলিউম মানে কি বুঝলাম তাহলে, যেটুকু ফোর্সফুলি আমি আমার কার্বন ডাইঅক্সাইডকে বের করে ফেললাম,
লাংস থেকে। তারপরেও যেটুকু পড়ে থাকবে সেটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম, যেটা 1100 to 1200 ml। ভাইটাল ক্যাপাসিটি মানে হচ্ছে কি, যখন আমার টাইডাল ভলিউম, আইআরভি এবং ইআরভি তিনটাকে একসঙ্গে আমরা বলছি ভাইটাল ক্যাপাসিটি 4000 to 4600 ml। ইন্সপিরেশন ক্যাপাসিটি কি বলছে, যে এখানে টাইডাল ভলিউম প্রায় আইআরভি দুটো মিলিয়ে হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। এক্সপিরেটরি ক্যাপাসিটি হচ্ছে যেটা হচ্ছে 1500 ml to 1600 ml, যেটা হচ্ছে টাইডাল ভলিউম প্লাস ইআরভি। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে যেখানে হচ্ছে এক্সপিরেটরি ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম 2100 ml to 2300 ml। টোটাল লাংস ক্যাপাসিটি হচ্ছে 5000 ml to 5800 ml, অনেক বই আবার 6000 to 8000 ml। যেখানে টোটাল লাংস ক্যাপাসিটি যেটা হচ্ছে বিসি ভাইটাল ক্যাপাসিটি এবং ইআরভি। এবার ভাইটাল ক্যাপাসিটি মানে কি, যেখানে টিভি রয়েছে, আইআরভি রয়েছে, প্লাস ইআরভি রয়েছে, এক্সপিরেটরি ভলিউম প্লাস হচ্ছে তোমার রেসিডুয়াল ভলিউম পড়ে থাকবে। এটা হচ্ছে টোটাল লাংস ক্যাপাসিটি 6000 ml to 8000 ml হয়ে গেল। Now we can study the regulation of respiration. রেসপিরেশনটা কিভাবে আমাদের রেগুলেট হয় সেটা আমরা এখানে জানব। তো প্রথমে বলবো আমাদের ব্রেনের মধ্যে কি রয়েছে, একটা রেসপিরেটরি সেন্টার রয়েছে। রেসপিরেটরি সেন্টার যেটা আমরা বলছি রেসপিরেটরি সেন্টার। এই রেসপিরেটরি সেন্টারগুলো হচ্ছে দুটো জায়গায় রয়েছে, একটা হচ্ছে মেডুলারি রেসপিরেটরি সেন্টার, একটা পন্টিন রেসপিরেটরি সেন্টার। মেডুলারি রেসপিরেটরি সেন্টার that is MRC, and pontine respiratory center, pontine respiratory center, that is PRC. Medullary respiratory center has two groups of neuron, that is dorsal respiratory group, that is called DRG, and ventral respiratory group, that is VRG. And pontine respiratory center also has two groups of neuron, that is apneustic neuron, that is APN, and pneumotaxic center. This dorsal respiratory group, the human being have a significant ability to maintain and moderate respiratory rhythm to suit the demands of the body tissue. The body হিউম্যান বিং মানুষের ক্ষেত্রে কি হচ্ছে, বডি টিস্যুর যে ডিমান্ড, সেই ডিমান্ডের উপর ভিত্তি করে আমাদের রেসপিরেটরি সেন্টার কি করে, আমাদের ইন্সপিরেশন বা এক্সপিরেশন প্রসেসকে অল্টারেট করে। দিস ইজ ডান বাই দ্য নিউরাল সিস্টেম। এটা মানে বডির প্রয়োজন হিসেবে, বডি কখন ইন্সপিরেশন প্রয়োজন না কখন এক্সপিরেশন প্রয়োজন, কখন প্রশ্বাস প্রয়োজন না কখন নিঃশ্বাস প্রয়োজন, সেটা আমাদের ব্রেন বা রেসপিরেটরি সেন্টার বা নিউরনগুলো কী করে রিসিভ করে, সিগন্যালটাকে রিসিভ করার পর সেই হিসেবে আমার বডি ডিমান্ড হিসেবে কাজ করে। এ স্পেশালাইজড সেন্টার প্রেজেন্ট ইন দ্য মেডুলার রিজিয়ন of the brain is called respiratory rhythm center. This medullary respiratory center is called rhythmic center. This is the medullary respiratory center. This is called rhythmic center.
কেন? এখান থেকে তোমার রেসপিরেশনের যে রিদিমটা সেটা তৈরি হয়। ইজ প্রাইমারি রেসপন্সিবল ফর দ্য রেগুলেশন। তো মেডুলা অবলাঙ্গাটাতে আমাদের রিদিম সেন্টার, যেখানে দুই গ্রুপের নিউরন থাকে, ডরসাল রেসপিরেটরি গ্রুপ অ্যান্ড ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। ডরসাল রেসপিরেটরি গ্রুপের মধ্যে আই নিউরন বলে একটা নিউরন রয়েছে বা আই নিউরন সেল রয়েছে, যারা মেনলি ইন্সপিরেশন প্রসেসটাকে স্টিমুলেট করে থাকে। এবং ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপে আই অ্যান্ড ই টু টাইপস অফ নিউরনস প্রেজেন্ট রয়েছে, যারা ইন্সপিরেশন এবং এক্সপিরেশন দুটো জিনিসকে মেনটেন করে রাখে। এবং another center present in the pons region of the brain called pneumotaxic center can moderate the function of the respiratory center. এবার এই যে আমাদের এই পন্সের মধ্যে আবার দুখানা গ্রুপ অফ নিউরন রয়েছে, দ্যাট ইজ অ্যাপনিউস্টিক সেন্টার অ্যান্ড নিউমোট্যাক্সিক সেন্টার। অ্যাপনিউস্টিক সেন্টারের কাজ হচ্ছে তোমার এই ডিআরজি ডরসাল রেসপিরেটরি গ্রুপ এবং ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ যে নিউরনগুলো রয়েছে সেই নিউরনগুলোকে স্টিমুলেট করা, উদ্দীপ্ত করা এবং সেখানে ইন্সপিরেশন প্রসেসকে স্টিমুলেট করা হচ্ছে তোমার অ্যাপনিউস্টিক সেন্টারের কাজ। কিন্তু নিউমোট্যাক্সিক সেন্টারটার কাজ হচ্ছে যে ইনহিবিট ইন্সপিরেশন। তাহলে আমাদের মেডুলা অবলাঙ্গাটা দুটো সেন্টার রইল, সেটা হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ আর ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। ডরসাল রেসপিরেটরি গ্রুপে আই নিউরন রয়েছে, যেটা ইন্সপিরেশন প্রসেসকে স্টিমুলেট করছে, স্টার্ট করছে। এবং ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপকে আমরা বলছে সেটা আই অ্যান্ড ই সেল রয়েছে, নিউরন রয়েছে, যে নিউরনগুলো তোমার এক্সপিরেশন ইন্সপিরেশন বোথ প্রসেসকে কাজে লাগাচ্ছে। এবার আমাদের অ্যানাদার সেন্টার প্রেজেন্ট রয়েছে কোথায়? সেটা হচ্ছে পন্টিন রেসপিরেটরি সেন্টার, যেটা আমার পন্সে রয়েছে। সেই পন্সের মধ্যে দুটো সেন্টার রয়েছে, একটা হচ্ছে অ্যাপনিউস্টিক সেন্টার এবং একটা হচ্ছে তোমার নিউমোট্যাক্সিক সেন্টার। অ্যাপনিউস্টিক সেন্টার ইন্সপিরেশন প্রসেসটাকে স্টিমুলেট করছে বাই স্টিমুলেশন অফ ডরসাল রেসপিরেটরি গ্রুপ অ্যান্ড ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ মেডুলারি রিজিয়ন। বাট নিউমোট্যাক্সিক সেন্টারটা ইন্সপিরেশনটাকে ইনহিবিট করার ফলে আমাদের এক্সপিরেশন প্রসেসটা চালু হচ্ছে। Neural signal from this center can reduce the duration of the inspiration and thereby alter the respiration rate. তাহলে নিউমোট্যাক্সিক সেন্টারটা আমার ইন্সপিরেশনকে ইনহিবিট করলো, যার ফলে চালু হলো কি এক্সপিরেশন প্রসেসটা। A chemosensitive area is situated adjacent to the rhythm center, which is highly sensitive to CO2 and hydrogen ion. তাহলে এই যে আমাদের পন্স এবং মেডুলা অবলাঙ্গাটা রিজিয়ন রয়েছে, ওর আশেপাশের রিজিয়নগুলোতে কি রয়েছে? সেখানে রয়েছে কেমোসেন্সিটিভ রিজিয়ন, যা ব্রেনের বিভিন্ন ধরনের সিগন্যালকে রিসিভ করে, স্পেশালি when the blood CO2 level increase or an H+ level increase. যখন এখানে আমাদের ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বেড়ে যাচ্ছে, তখন সেটা আরবিসির H2 এর সঙ্গে বিক্রিয়া করে বাইকার্বনেট আয়ন ফর্মেশন করছে এবং H+ আয়ন ফর্মেশন করছে। এই CO2 লেভেলটা যখন ইনক্রিজ হচ্ছে, তখন আমার H+ অ্যাসিড লেভেলটাও ইনক্রিজ হচ্ছে। এই অ্যাসিড লেভেলটা যখন ইনক্রিজ হবে, তখনই আমার যে কেমোসেন্সিটিভ এরিয়াগুলো যেগুলো প্রেজেন্ট রয়েছে আমার পন্স অ্যান্ড মেডুলা অবলাঙ্গাটাতে, সেগুলো স্টিমুলেট হবে এবং ইন্সপিরেশন প্রসেসকে ইনহিবিট করে এক্সপ্রেশন প্রসেসটাকে অ্যাক্টিভেট করবে। Increase in this substance can activate the center, which in turn can signal and rhythm center to make necessary adjustment in the respiratory process by which this substance can be limited. যখনই CO2 বা H+ কনসেন্ট্রেশন বাড়বে, তখন আমার এই কেমোরিসেপ্টর এরিয়াগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অ্যাক্টিভেট হওয়ার ফলে সেই CO2কে বডি থেকে এলিমিনেট করবে এবং H+ এর কনসেন্ট্রেশনটাকে অল্টারেট করবে। Receptor associated with aortic arch and carotid body also can recognize changes in CO2 H+. আমাদের যে কি রয়েছে, মানে হার্টের মধ্যে যে অ্যাওর্টিক আর্চ রয়েছে, সেই অ্যাওর্টিক আর্চের কি রয়েছে, অ্যাওর্টিক বায়োরিসেপ্টর রয়েছে এবং ক্যারোটিড সাইনাস বা ক্যারোটিড
ক্যারোটিড বডি রয়েছে। এই অ্যাওর্টিক বডি বা ক্যারোটিড বডি হচ্ছে এরা হচ্ছে কেমো রিসেপ্টর প্রেজেন্ট থাকছে, যারা তোমার CO2 এবং H+ কনসেন্ট্রেশনকে রেকগনাইজ করে এবং সেটাকে তোমার অ্যাওর্টিক বডি থেকে ভেগাস নার্ভের মধ্যে 9 নম্বর যে নার্ভ রয়েছে ভেগাস নার্ভ, সেই ভেগাস নার্ভের মাধ্যমে আমাদের মেডুলা অবলাঙ্গাটাতে মেসেজ সিগন্যাল ট্রান্সপোর্ট করে। আবার ক্যারোটিড বডিতে যে কেমো রিসেপ্টরগুলো রয়েছে সেগুলো ব্লাডের H+ এবং CO2 কনসেন্ট্রেশন ইনক্রিজ হয়ে গেলে সেটা গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে আমার পন্সের তোমার সিগন্যালটাকে ট্রান্সপোর্ট করে। The role of oxygen in the regulation of respiratory rhythm is quite significant. এবার ব্লাডে যদি অক্সিজেন লেভেল বেশি থাকে, CO2 কম থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার সিগন্যালটা কোথায় ব্রেনের মধ্যে যাবে। এছাড়া আমাদের যে ইন্টারকস্টাল পেশিগুলো রয়েছে সেই পেশিগুলোর সংকোচন প্রসারণ কিন্তু আমাদের সেই সংকোচন প্রসারণ ডায়াফ্রামের কন্ট্রাকশন রিল্যাক্সেশন বা তোমার যে ইরিট্যান্ট রিসেপ্টর কোথায় আমাদের লাংসের যে কাভার রয়েছে মাসেল রয়েছে সেই মাসেলের মধ্যে কিছু ইরিট্যান্ট রিসেপ্টর রয়েছে এবং কিছু স্ট্রেচ রিসেপ্টর রয়েছে। এর মধ্যে যখন চাপটা ক্রিয়েট হয়, ইরিটেশন হয় বা এটা যখন স্ট্রেচ হয়, সেই সিগন্যালটা কিন্তু আমাদের সেই রেসপিরেটরি সেন্টারে যায় এবং সেটাকে ইনহিবিট করে দেয়। ওকে, এবং সেই রেসপিরেটরি সেন্টারটাকে আবার রেগুলেট করে তোমার ব্রেনের হাইপোথ্যালামাস বা ভলেন্টারি কন্ট্রোল ওভার ব্রিদিং, সেটা কন্ট্রোল করে হাইপোথ্যালামাস রিজিয়ন। যেমন আদার রিসেপ্টর লাইক পেইন অ্যান্ড ইমোশন স্টিমুলি অ্যাক্টিং থ্রু দ্য হাইপোথ্যালামাস। ওকে, আর ভলেন্টারি কন্ট্রোল অফ ব্রিদিং রেগুলেট বাই দ্য হায়ার ব্রেন সেন্টার, কর্টিক্যাল সেন্টার। এটা ছিল নিউরাল কন্ট্রোল অফ রেসপিরেশন। এখন আমরা জানবো ডিসঅর্ডার অফ রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমে কী কী সমস্যা আমাদের তৈরি হতে পারে। তো রেসপিরেটরি সিস্টেমের সমস্যা হলে আমাদের কী হবে, ব্রিদিংয়ের সমস্যা, অর্থাৎ ইনহেলেশন এবং এক্সপিরেশনের সমস্যাটা দাঁড়িয়ে যায়। তো প্রথমে আসছে আমাদের অ্যাসমা, যেটাকে আমরা বলি হাঁপানি। অ্যাসমাতে কি হয়, আমাদের যে ব্রঙ্কাই বা ব্রঙ্কিওল রয়েছে, আমাদের ব্রঙ্কাই বা ব্রঙ্কিওল রয়েছে, সেগুলো যখন কী হয়ে যায়, ইনফ্লামেশন হয় কার দ্বারা, এবং হুইজিং মানে এখানে কফ, বেশি পরিমাণে কফ বা মিউকাস জমা হয়ে যাওয়ার ফলে এবার মিউকাসটা কখন জমা হচ্ছে, যখন আমাদের তোমার ইনফ্লামেশন হচ্ছে, অর্থাৎ প্রদাহ হচ্ছে, কোন ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন বা কোন ভাইরাল ইনফেকশন, কোন ইনফেকশন হচ্ছে, তখন সেখানে আমাদের কী হচ্ছে, ব্রঙ্কাইল এবং ব্রঙ্কিওলের সাইজটা এরকম শ্রিঙ্কেজ হয়ে যাওয়ার ফলে, ছোট হয়ে যাওয়ার ফলে আমাদের এয়ার প্যাসেজটা শর্ট হয়ে যাওয়ার জন্য আমাদের ব্রিদিং সমস্যা হয়। সেটা বলা হচ্ছে অ্যাসমা বা হাঁপানি। এটা দূর করার জন্য আমরা কি করি, আমরা ইনহেলার ইউজ করে থাকি। ইনহেলারের কেমিক্যাল কম্পাউন্ড কি, ইনহেলার হচ্ছে একটা ব্রঙ্কিও ডায়ালেটর, অর্থাৎ এই ব্রঙ্কাসের মধ্যে যে শ্রিঙ্কেজ হয়ে গেল সেই শ্রিঙ্কেজটাকে আবার বড় করে দিয়ে এয়ার প্যাসেজটাকে ঠিক রাখবে। তার কেমিক্যাল কম্পাউন্ড হচ্ছে অ্যালবুটিরল। is a bronchodilator made up of albuterol sulfate এবং several inactive ingredients like propellants, preservatives and buffering agents. The albuterol sulfate হচ্ছে কি করে, আমাদের ব্রঙ্কোডাইলেটর এবং আমাদের তোমার যে স্টিমুলেটিং β2 adrenergic receptor causing airway muscle relax। তাহলে অ্যালবুটেরল যেটা ইনহেলার কেমিক্যাল কম্পোনেন্ট অ্যালবুটেরল সালফেট, সেটা আমাদের β2 অ্যাড্রেনার্জিক রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে, যার ফলে ব্রঙ্কায়ের মাসেলগুলো রিল্যাক্স হয়। এছাড়া হচ্ছে এমফাইসিমা হচ্ছে যখন আমার লাংসের মধ্যে অ্যালভিওলার মধ্যে কোনো ক্ষতিগ্রস্ত হবে, অ্যালভিওলারগুলো যখন শেপ চেঞ্জ হয়ে যাবে বা অ্যালভিওলারগুলো যখন ক্ষতিগ্রস্ত হবে, তখন আমাদের এক ধরনের রেসপিরেটরি ডিজিজ হয়, সেটাকে আমরা বলছি তোমার এমফাইসিমা বলা হয়ে থাকে। এটা এক ধরনের কি সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার, এ ক্রনিক ডিসঅর্ডার ইন হুইচ অ্যালভিওলার ওয়ালস আর ড্যামেজড ডিউ টু হুইচ রেসপিরেটরি সারফেস ইজ ডিক্রিজ। ওয়ান অফ দ্য মেজর কজ সিগারেট স্মোক করার জন্য আমাদের অ্যালভিওলার মধ্যে নর্মাল অ্যালভিওলার, কিন্তু এখানে অ্যালভিওলার ওয়ালগুলো ব্রেকডাউন হওয়ার ফলে কী হয়েছে, এর মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা আর ঠিকঠাক হবে না,
সেটাকে আমরা বলছি এমফাইসিমা। এবার অকুপেশনাল রেসপিরেটরি ডিজিজ, অকুপেশনাল মানে মানুষ বিভিন্ন জায়গায় কাজ করে, বিশেষ করে যেগুলো গ্রিন্ডিং ইন্ডাস্ট্রি, যেখানে কোনো একটা বড় টুকরোকে ভেঙে ভেঙে ছোট ছোট করা হয় বা কোনো কিছু ক্লিনিং করা হয়, সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করার ফলে আমাদের লাংসের মধ্যে বিভিন্ন টক্সিক মেটেরিয়াল জমা হয়ে লাংসগুলোকে ব্লকেজ করে দিচ্ছে। যেমন ধরেন একটা এক্সাম্পল, কোল ইন্ডাস্ট্রিতে কোল ওয়ার্কার্সদের কী হয়, নিউমোকোনিওসিস বলে ডিজিজ হয়, কারণ এদের কোল ব্ল্যাক লাং ডিজিজ, নিউমোকোনিওসিসকে ব্ল্যাক লাং ডিজিজও বলা হয়ে থাকে, কারণ এখানে কি হয়, কয়লার গুঁড়ো আমাদের লাংসের মধ্যে জমা হয়ে যায়। সিলিকোসিস, সিলিকা মানে বিভিন্ন পাথর ভাঙা বা এই সমস্ত কাজ, মাইনিংয়ের কাজগুলোতে কী হয়, প্রচুর সিলিকা বেরোয়। এই সিলিকাগুলো এয়ারের মাধ্যমে লাংসের মধ্যে জমা হয়, যার ফলে যে ডিজিজটা হয় তাকে সিলিকোসিস বলা হয়। অকুপেশনাল অ্যাসমা দ্যাট ইজ কজড বাই এক্সপোজার অ্যাট ওয়ার্ক সাচ কেমিক্যালস অ্যান্ড প্রোটিনস। বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা বিভিন্ন হাই প্রোটিন তৈরির ইন্ডাস্ট্রিগুলোতে তোমার যে ডিজিজগুলো হয় সেটা হচ্ছে অকুপেশনাল অ্যাসমা। তার বিসিনোসিস ডিজিজ হচ্ছে অলসো নন এজ ব্রাউন লাং ডিজিজ। তাহলে ব্ল্যাক লাং ডিজিজ হয়ে গেল কোল ওয়ার্কার্সদের নিউমোকোনিওসিস, আর বিসিনোসিস হচ্ছে তোমার ব্রাউন লাং ডিজিজ লিঙ্কড এক্সপোজ কটন ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ চট তৈরি করা ইন্ডাস্ট্রি যে রয়েছে সেখানে যারা কাজ করে তাদের কী হয়, বিসিনোসিস ডিজিজ হয়। এবার ফার্মার্স লাং ডিজিজ, এ টাইপ অফ hypersensitive pneumonitis that occur from inhaling moldy hay or other moldy organic material, particularly agriculture setting. যারা এগ্রিকালচার ফিল্ডে কাজ করে তাদের ক্ষেত্রে কী হয়, এই ফার্মার্স লাং ডিজিজটা হয়, যেখানে কী হয় তোমার বিভিন্ন কাদা বা মাটির ধুলোবালিগুলো নাকের মাধ্যমে আমাদের লাংসের মধ্যে জমা হয়। তারপর হচ্ছে হাইপারসেনসিটিভ নিউমোনিটিস, এটা অ্যালার্জিক রিয়াকশন লাংস কজড বাই ইনহেলিং স্পেসিফিক এয়ারবর্ন সাবস্টেন্স লাইক মোল্ডস অর ব্যাকটেরিয়া। অর্থাৎ যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, যারা বাইরে থেকে বিভিন্ন মোল্ড মানে এখানে ছত্রাককে বোঝানো হচ্ছে, বা ছত্রাকের রেণু বা ব্যাকটেরিয়া ইনহেল করার ফলে যাদের ডিজিজগুলো হয়ে থাকে। মেসোথেলিওমা, এ টাইপ অফ লাং ক্যান্সার ইজ স্ট্রংলি লিঙ্কড বাই অ্যাসবেস্টস এক্সপোজার। যারা অ্যাসবেস্টস তৈরির কারখানায় কাজ করে তাদের মেসোথেলিওমা ডিজিজ হয়ে যায়, যেটাকে অ্যাসবেস্টিসিসও বলা হয়ে থাকে। এবার সিওপিডি কি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার, লং টার্ম অকুপেশনাল এক্সপোজার পার্টিকুলার ডাস্ট অ্যান্ড ফিউমস। ডাস্ট এবং ফিউমসের এগেনস্টে লং টার্ম যারা কাজ করছে তাদের ক্ষেত্রে এই সিওপিডিগুলো হয়ে থাকে। এছাড়া আরও বিভিন্ন ধরনের তোমার সিমটম দেখা দেয়, সেগুলো হচ্ছে যেমন রাইনাইটিস বা ল্যারিনজাইটিস, এগুলো এক ধরনের সিমটমস। তো রাইনাইটিস বা ল্যারিনজাইটিসে কী হয়, আমাদের নোজ, ফ্যারিংস বা ল্যারিংসে বিশেষ করে মোর সলিবল গ্যাসের সালফার ডাইঅক্সাইড অ্যাবজর্ব হয়ে যায়। তার ফলে কী হয়, আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মিউকাস মেমব্রেন কজিং ইডিমা অ্যান্ড মিউকাস, মানে আমরা যার কী হচ্ছে বিভিন্ন পলিউটেড গ্যাস সেগুলো আমাদের ল্যারিংস, ফ্যারিংস বা নোজে যাওয়ার ফলে সেখানে আমাদের মিউকাস জমা হয়ে যায়, মিউকাস তৈরি হয়ে যায়, যেটাকে যার ফলে আমাদের কনজেশন হয় এবং শ্বাসপ্রশ্বাসে অসুবিধা হয়, সেটাকে রাইনাইটিস বা ল্যারিনজাইটিস বলা হয়। এবার ট্র্যাকিটিস, ব্রঙ্কাইটিস আর ব্রঙ্কিওলিটিস, যখন লার্জ পার্টিকেল, যে পার্টিকেলের সাইজ হচ্ছে 10 মাইক্রোমিটার বেশি, সেগুলো যখন আমাদের লাংসের মধ্যে ডিপোজিট হয়, বিশেষ করে ট্রাকিয়াতে বা ব্রঙ্কাই বা ব্রঙ্কিওলে, তখন আমাদের কি হয়, সেই ইনফ্লামেশন হয় এবং এয়ার প্যাসেজগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের ব্রিদিংয়ের সমস্যা দেখা দেয়। অ্যাস্থমা, ক্রনিক পালমোনারি ডিজিজ, এটা কখন হচ্ছে, যখন আমাদের কোনো অ্যালার্জেন্স, যেগুলো আমাদের অ্যালার্জি তৈরি করে, সে ডাস্ট হতে পারে, পোলেন অ্যালার্জি হতে পারে, এগুলো যখন আমাদের নাকের মধ্যে যায়, নাকের মধ্যে দিয়ে রেসপিরেটরি ট্র্যাক্টে যায়, তখন আমাদের এই ডিজিজ হতে পারে। ক্যান্সার, বিভিন্ন ধরনের কার্সিনোজেন, যেমন তোমার এখানে কোল ডাস্ট হতে পারে, অ্যাসবেস্টস হতে পারে, আবার তোমার বিভিন্ন ফাইবার হতে পারে, প্রোটিন ডাস্ট হতে পারে, এগুলো যখন আমাদের লাংসের মধ্যে যায়, বা নিকোটিন হতে পারে সিগারেট স্মোকিং এর জন্য, বা তোমার হচ্ছে খৈনি খাওয়ার জন্য, তখন সেখানে কি হচ্ছে, তোমার এই ক্যান্সার হয়, অর্থাৎ লাংসের সেলগুলো আনকন্ট্রোল গ্রোথ হতে শুরু করে, তখন সেটাকে আমরা বলি লাংস ক্যান্সার। তারপর হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল ডিজিজ,
যখন 10 মাইক্রোমিটারের নিচের যে পার্টিকেলগুলো রয়েছে আমাদের নাকের মধ্যে দিয়ে কোথায় চলে যায়, সেগুলো অ্যালভিওলার ডাক্ট বা অ্যালভিওলায় চলে যায়, তখন আমাদের কি হয়, সেখানে গ্যাসেস এক্সচেঞ্জ না হয় আমাদের শ্বাসকষ্ট দেখা দিতে পারে। তো এই সমস্ত কারণগুলোতে আমাদের বিভিন্ন ধরনের লাংসের ডিজিজ হতে পারে।